গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। আগে বলো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। গুড আফটারনুন, লক্ষ্যা ব্যাচ। দেখা যাচ্ছে? গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। অনেকগুলো দিন পরে আবার আজকে আমরা লাইভ ক্লাসে আসলাম। হুম, গুড আফটারনুন। আজকে আচ্ছা ঠিক আছে, তোমাদের লাইভ ক্লাসে তো এসে গেছি। আর তোমাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিই, আজকেই তোমাদের ইউটিউবে একটা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস সিরিজ আমাদের যেটা চলছে, সেখানে আমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব। সো আজকে দুটো লাইভ ক্লাস পাচ্ছ। তোমরা লাইভ ক্লাস পাও না, বাট আজকে পাচ্ছ একেবারে দুটো লাইভ ক্লাস পেয়ে যাবে। আজকে ক্লাসে পাচ্ছ লাইভ ক্লাস একটা, আর ইউটিউবে আমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব সন্ধ্যাবেলায়। তো সবাই রেডি হয়ে থাকবে। Good afternoon, good afternoon. It's afternoon, Mahi, not noon. Good afternoon, সবাইকে। সাতটা থেকে ফিজিক্স ক্লাস আছে, কিন্তু আর তো কিছু করার নেই, আমাদের তো ক্লাস টাইম ছাড়া আর অন্য সময় লাইভ তো আসাও যাচ্ছে না, কারণ সবই তো টাইম একদম প্যাকড। চেষ্টা করো, যদি অ্যাটেন্ড করতে পারো অবশ্যই করো। পাঁচটাতে ম্যাথ ক্লাসে আমি পাঁচটায় নিচ্ছি না লাইভ। আমার লাইভ মোটামুটি ধরো ওই 6:30, 6:45 দিকে আমি স্টার্ট করে দেবো লাইভ। তো তারপরে তো নিলে বলো, আমি তো রাত্রে আর বাড়ি যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। তারপরে আমি যদি 7:30, 8টা থেকে নিই, অনেক রাত হয়ে যাবে। চলো, আজকে আমাদের দেখো মোটামুটি সিলেবাস অনেকটাই কভার হয়ে গেছে, অ্যারাউন্ড 80%, অ্যাবাউট 80% আমাদের সিলেবাস কমপ্লিট। আমাদের বাকি রয়েছে একটু গ্রামার সেকশনে, আমরা একটু গ্রামার করব। ওই গ্রামারের প্র্যাকটিসের জন্য একটা কি দুটো দিন আমরা রাখবো, আর দুটো পোয়েম করব। আজকে আমাদের পোয়েম হচ্ছে আর ক্যাটরিনা ট্রি, আর আরেকটা পোয়েম থাকছে ইউলিসিস। এই দুটো পোয়েম করব, আর চেষ্টা করব গ্রামার করানোর। তোমাদের গ্রামারের কিছু কিছু জায়গা উইক আছে আমি জানি, তো গ্রামারের দুটো ক্লাস আমি নেব, সেটা আমি লাইভ ক্লাসই নেব। আমি তোমাদেরকে এটা এনশিওর করছি যে আমি লাইভ ক্লাসই নেব। আর আর আরেকটা যেন কি ভাবছিলাম, হ্যাঁ, গ্রামারের ক্লাসটা আমি যখনই নিই না লাইভ নেব, ঠিক আছে? চলো, আজকে আমরা একটা খুব সুন্দর পোয়েম পড়তে চলেছি, যেটা ইন্ডিয়ান রাইটার তরু দত্তের লেখা খুব সুন্দর একটা পোয়েম। তো আজকে একটা খুব সুন্দর একটা বৃষ্টিময় ওয়েদার, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বৃষ্টি হচ্ছে, আমরা প্রত্যেকে জানি। একটা সুন্দর ওয়েদার, সবার নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে। আর হ্যাঁ, গ্রামারগুলো ডিসকাস করব। আমি জানি গ্রামারে কিছু পোর্শন তোমাদের এখনো উইক রয়েছে, তো যেহেতু টাইম আছে, যদি টাইম না থাকতো আমার পক্ষে করা সম্ভব হতো না। যেমন ধরো অর্জুনা যে ব্যাচটা রয়েছে, ওদের সিলেবাস এতটা এক্সটেন্ড করে দিয়েছে, অনেক চ্যাপ্টার বাড়িয়ে দিয়েছে। তো 11-এর ফার্স্ট সেমে এতগুলো চ্যাপ্টার অ্যাডেড হয়েছে না, ওদেরকে আমি করাতেই পারলাম না, কোনোভাবেই গ্রামার করাতে পারবো না। মানে সেমের এক্সাম শুরু হওয়ার আগে আমার কোনো রকমের ক্লাসগুলো শেষ হবে। তো তোমাদের যেহেতু সিলেবাসটা ছোট, শর্ট অ্যান্ড ক্রিস্প সিলেবাস, সেহেতু আমি টাইম পাচ্ছি, তাই গ্রামার আমি করাবো। সো আজকে বল হবে না, আজকে আমি পড়াবো, আজকে পড়াবো। এর সাথে এক্সট্রা কোনো মানে তোমাদের ধরো এক্সট্রা ডেট থাকবেই, কারণ পোয়েম পড়াতে আমার দুটো লেকচার লাগবে না। আমার ক্যাস্ট্রিনেট্রি খুব ছোট পোয়েম, মাত্র 55টা লাইন রয়েছে, এটা পড়াতে একদিনেই হয়ে যাবে। আনসিন প্র্যাকটিস ওই গ্রামারের ক্লাসের সাথেই করাবো, গ্রামার প্র্যাকটিসের সাথেই করাবো আনসিন। যতগুলো এক্সট্রা লেকচার আমি পাচ্ছি, তোমাদের সিলেবাস এইটা পড়াচ্ছি আজকে, আর ইউলিসিস একদিন পড়াবো, সিলেবাস কমপ্লিট। তো তারপরে এতগুলো দিন আমি কি করব? জুলাই মাসটা কি করব? জুলাই আগস্ট মাস প্র্যাকটিস ক্লাস হবে, তোমরা আনসিন, তোমাদের যা যা ডিমান্ড আছে আমি কমপ্লিট করে দেবো। আনসিন প্যাসেজ করে দেবো, গ্রামার করিয়ে দেবো, হ্যাঁ করিয়ে দেবো। আর তার সাথে হচ্ছে, যদি তোমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসও চাও আমি করিয়ে দেবো, ইউটিউবে তো চলছেই, তার সাথে যদি এখানেও চাও, যদি ডেট থাকে, তাহলে আমি করিয়ে দেবো। চলো, এবার আমরা স্টার্ট করছি একটা খুব সুন্দর পোয়েম, আওয়ার ক্যাটরিনা ট্রি। তো এখানে আমরা কি করব, প্রথমে একটু দেখো, পোয়েম পড়তে গেলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দরকার আছে। প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন দেখব,
যেখানে আমরা পোয়েমটা সম্পর্কে জানবো, পোয়েট সম্পর্কে জানবো, এবং তারপরে আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস অফ দ্য পোয়েম। পোয়েমে অ্যানালিসিস করব। সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা পোয়েম পড়ার জন্য আমাদের লাগবে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইসেস। পোয়েমে কি কি রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা, কারণ সেগুলো থেকে তোমাদের এমসিকিউ দেবে। সো আমরা কি করব, আচ্ছা ঠিক শুধু পোয়েটিক ডিভাইসেস লিখে আইডেন্টিফাই লিখবো না, পোয়েটিক ডিভাইসেস, বা এটাকে লিটারারি ডিভাইসও বলা হয়, ফিগার অফ স্পিচও বলা হয়, ঠিক আছে। এবং আমরা কিছু এক্সারসাইজও করে নেব। এক্সারসাইজ করার সাথে সাথে বলে দিই, ডিপিপি আজকের ক্লাসে আমি প্রোভাইড করতে পারছি না। যেদিন আমি ইউলিসিস পড়াবো সেদিন ইউলিসিস এর ডিপিপির সাথে ক্যাটরিনা ট্রির যে কোয়েশ্চেনগুলো থাকবে ওগুলো একসাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। হয়তো 20-25টা কোয়েশ্চেন থাকবে, একটা ডিপিপিতে তোমাদের 10টা কি 15টা কোয়েশ্চেন থাকে, কিন্তু ইউলিসিস এর ডিপিপিতে 20-25টা কোয়েশ্চেন দিয়ে দেবো, যার মধ্যে ক্যাটরিনা ট্রিও থাকবে, ইউলিসিসও থাকবে। চলো, বাহ, স্কুলে পড়িয়ে দিয়েছে তো, তাহলে আমি বেশ কিছু কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো, দেখবো তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। পোয়েটিক ডিভাইসেস গুলো বেশি করে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তো এই যে পোয়েমটা আমরা পড়বো, আওয়ার ক্যাসোরিনা ট্রি, এটা লিখেছেন তরু দত্ত। তরু দত্ত কে? তরু দত্ত একজন রাইটার, একজন পোয়েট, যিনি কিনা ইন্ডিয়ান ইংলিশ রাইটার, বা আমরা এনাকে অথর বা পোয়েটও বলতে পারি, বা পোয়েটেসও বলতে পারি। ইন্ডিয়ান ইংলিশ অথর কে? যিনি ইন্ডিয়াতে ইন্ডিয়ান একজন পার্সন, মানে বাই বার্থ উনি ইন্ডিয়ান অরিজিন, কিন্তু উনি লেখেন কিসে? উনি ইংলিশে লেখেন, তাই জন্য এটাকে ইন্ডিয়ান ইংলিশ আমরা ওনাকে বলছি। তো এই যে তরু দত্ত, তিনি খুব কম বয়সে মারা গেছেন, মাত্র 22 বছর বয়সে মারা গেছেন। উনি ওনার জীবনের বেশিরভাগ সময়টাই ইউরোপে কাটিয়েছেন। খুব বড়লোক ফ্যামিলির একজন মেয়ে ছিলেন। তো আওয়ার ক্যাসরিনা ট্রি বাই তরু দত্ত সেলিব্রেটস হার রেমিনিসেন্স অফ এ হ্যাপি চাইল্ডহুড ইন ইন্ডিয়া উইথ হার বিলাভেড সিবলিংস। অর্থাৎ উনি ওনার ভাই বোনদের সাথে ইন্ডিয়াতে কাটানো যে টাইম পিরিয়ডের উনি ওনার যে চাইল্ডহুডটা, সেইটাকে উনি চেরিশ করছেন থ্রু দিস পোয়েম। এই পোয়েমের মাধ্যমে উনি ওনার ছোটবেলাকে তুলে ধরেছেন থ্রু ক্যাসুরিনা ট্রি, একটা গাছের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে তার যে চাইল্ডহুড মেমোরিজ সেইগুলো। তো এই যে পোয়েমটা আওয়ার ক্যাসোরিনা ট্রি, এটা পাবলিশ হয়েছিল 1881 সালে, সরি 1881 সালে লেখা হয়েছিল, 1882 সালে পাবলিশ হয়েছিল। ইট ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার 1881। 1881 সালে এটা লেখা হয় এবং তার 1 বছর পরে এটা পাবলিশ হয়েছিল। আরে রায়রা সুতোষী তো শেষ করে দিলাম রে, 4টে লেকচার আর কি পড়াবো? বলো বলো বলো, কি বলছো সুদীপ্ত? তরু দত্ত পোয়েটেস, মেয়ে, ফিমেল সম্রাট, পোয়েটেস। তো আমি পোয়েটও লিখতে পারো, পোয়েটেসও লিখতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। পোয়েট বা পোয়েটেস, পোয়েট হচ্ছে একটা এমন জেন্ডার হিসেবে আমরা ইউজ করছি যেক্ষেত্রে সেটাকে ফিমেলও বোঝানো যায়, মেলও বোঝানো যায়, ঠিক আছে, ফিমেল পোয়েট। তো এটা পাবলিশ হয়েছিল 1882 সালে, লেখা হয়েছিল 1881 সালে। দ্য ট্রি, আচ্ছা ঠিক আছে, এইটুকু আমি বলবো না, এই সামারিটুকু আমি পরে বলবো, এই সামারিটুকু আমি পরে বলবো। এই যে পোয়েমটা আমরা পড়তে চলেছি আওয়ার ক্যাসোরিনা ট্রি, এই পোয়েমটা অ্যাকচুয়ালি একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম।
অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম আমি বললাম, যেরকম করে তোমরা স্ট্রং রুটস জানো, তোমরা যে স্ট্রং রুটস কিসের একটা পোর্শন, এপিজে আব্দুল কালামের যে বায়োগ্রাফি রয়েছে উইংস অফ ফায়ার তার একটা পোর্শন। সাউন্ড আসছে না, সে কি সে কি সবাই একটু কনফার্ম করো তো, সাউন্ড আসছে কি আসছে না, সাউন্ড আসছে কি আসছে না একটু কনফার্ম করো, একটু কনফার্ম করে বলো। ওরে বাবা, রাইডার্স টু দ্য সি শেষ হয়ে গেছে, আমি 4টে লেকচার নেবো ভেবেছিলাম, কিন্তু 2টো লেকচার আমার শেষ হয়ে গেছে, তাই দেখাচ্ছে রাইডার্স টু দ্য সি, ভুল দেখাচ্ছে। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে 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 ওকে। লো সাউন্ড, তোমার হয়তো নেটওয়ার্কে কিছু ইস্যু হয়েছে বা মোবাইলে প্রবলেম হচ্ছে, তুমি ইয়ারফোন ইউজ করো। আচ্ছা, ভিডিও ল্যাগ করছিল, ওকে ওকে, তাহলে নেটওয়ার্কে ইস্যু, আমার এখানে নেটওয়ার্কে ইস্যু হয়েছে, বৃষ্টি পড়ছে বুঝতে পারছিস তোরা, মাঝে মাঝে ভিডিও ল্যাগ করে যাচ্ছে হয়তো। হুম হুম হুম, আচ্ছা ওকে চলো। আওয়ার ক্যাসেলিনা ট্রি হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কেন অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম? কেন? বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ দ্য পোয়েটেস। Because it is associated with the childhood memories of the poetess. আবার এটাকে আমরা মেমোয়ারও বলতে পারি, এটাকে আমরা মেমোয়ার পোয়েমও বলতে পারি। ইট ইজ অলসো আ মেমোয়ার পোয়েম। মেমোয়ার পোয়েম মানে কি? এটার মানে হচ্ছে স্মৃতিকথামূলক, স্মৃতিকথামূলক। যারা যারা এই পোয়েমটা পড়েছিস তারা জানবি যে এই পোয়েমের মধ্যে পোয়েটেস কি করেছেন, নিজের ছোটবেলাকার স্মৃতি তুলে ধরেছেন। সো আওয়ার ক্যাসেলিনা ট্রি হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বা মেমোয়ার পোয়েম। যে অপশনটা তোমরা পাবে সেটাই কারেক্ট আনসার। যদি অটোবায়োগ্রাফিক্যাল থাকে তাহলে মেমোয়ারের অপশন দেবে না এমসিকিউ, আর যদি মেমোয়ার থাকে তাহলে অটোবায়োগ্রাফিক্যাল এই অপশনটা দেবে না। মেমোয়ার পোয়েম মানে হচ্ছে স্মৃতিকথামূলক। স্মৃতিকথামূলক কেন? কারণ এই পোয়েমের মাধ্যমে কি বললাম আমি, পোয়েটেস তার ছোটবেলার যে চাইল্ডহুড মেমোরিজ, যেটা কিনা এই গাছের সাথে অ্যাসোসিয়েটেড, সেটাকে তুলে ধরেছে। ঠিক আছে সম্রাট, বুঝতে পেরেছিস বাবা? বল এবারে এই যে পোয়েমটা, সেটার ফরম্যাটটা কোন ফরম্যাটে লেখা? ঠিক আছে, তুমি ক্লাসটা পরে করে নেবে, ওকে ওকে। আমি ভাবলাম তোরা তো স্কুলে খুব কম যাস, তাই আমি ভাবলাম যে ডে টাইমে নিয়ে নি ক্লাসটা, আমি ভাবলাম এটা ডে টাইমে একটু নিয়ে নি ক্লাসটা। চলো, এটার ফরম্যাটটা কি? এটা ওড ফরম্যাটে লেখা। এবার তোরা আমাকে জিজ্ঞেস করবি যে ম্যাম ওড জিনিসটা কি? এবার আমাকে জিজ্ঞেস করবি ম্যাম ওড কি? কেউ বলতে পারবি ওড কি? ওড কি বলতে পারবি? দেখেছো, পোয়েটিক ডিভাইসেস শুরু করে, পড়াতে দে পোয়েমটা, তারপর তো বলবো। আমাকে কেউ বল ওড কি? হোয়াট ইজ অ্যান ওড? বল দেখি। ইয়েস, শোকগাথা বলা হয়। খুব ভালো কথা বলেছো। ইটস আ লিরিক পোয়েম।
অ্যাকচুয়ালি ইটস আ লিরিক পোয়েম। লিরিক পোয়েম বলতে কি বোঝায়? ওড অ্যাকচুয়ালি গানের মতো করে লেখা থাকে, গানের মতো করে, কিন্তু এটার যে টোনটা থাকে সেটা না একটু মেলানকলিক টোন হয়। এটার যে টোনটা থাকে, এই যে এটার যে টোন, এই লিরিক পোয়েমের টোনটা মেলানকলিক হয়। মেলানকলিক টোন হয়, ল্যামেন্টিং হয়। গুড, ল্যামেন্টিং, ল্যামেন্টিং টোন থাকে। ল্যামেন্টিং টোন থাকে, তাই এটাকে শোকগাথা বলা হয়। তো এই যে আমরা এই যে পোয়েমটা পড়বো, যারা অনেকে পড়েছিস তারা অনেকে জানিস যে এখানে চাইল্ডহুড মেমোরি বলতে কি হয়। শোকগাথাতে চন্দ্রবিন্দু আছে কিনা আমাকে একটু বলিস তো, আমাকে একটু বলবি চন্দ্রবিন্দু আছে কিনা। শোন, যদি ধর ধর তোদেরকে বললো যে তোদের চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কিছু বলতে, তো তোরা বলতে বলতে কি হয়ে যাবি, নস্টালজিক হয়ে যাবি, পুরোনো কথা মনে পড়বে, একটু একটু স্যাড ফিল হবে। তো এইটা যখন আমরা একটা গানের ফরম্যাটে একটা লম্বা লাইন, এটাতে 55টা লাইন আছে যেহেতু, এই ফরম্যাটে যখন আমি বলবো তখন এটাকে বলা হয় ওড ফরম্যাট। এরকম ওড লিখতেন, ওড এরকম লেখা পোয়েটের নাম কেউ বলতে পারবি? এরকম পোয়েটের নাম বুঝতে পারলে আমাকে একটু বলিস যে বুঝতে পারছিস, আর না বুঝতে পারলেও বলবি বুঝতে পারছিস না। আছে চন্দ্রবিন্দু, কে বলছে আছে, কেউ বলছে নেই। শোকগাথা, গাথা তো লেখে না, নেই চন্দ্রবিন্দু নেই, শোকগাথা এভাবেই লেখে। কি জানি, না নেই নেই, 50-50 হয়ে যাচ্ছে, কেউ বলছে আছে কেউ বলছে নেই। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখতেন। আর ইংলিশ পোয়েটদের নাম কেউ বলতে পারবি? ইংলিশ পোয়েটদের নাম জন কিটস। গুড, জন কিটস। এরকম ওড লিখতেন, এরকম কোন ফেমাস পোয়েট who wrote odes, বলো। জন কিটস, জন কিটস। গুড। জন কিটস এরকম ওড লিখতেন। জন কিটসের ওডগুলোর নামগুলো খুব সুন্দর সুন্দর। জন কিটসের হচ্ছে ওড টু দ্য নাইটিঙ্গেল রয়েছে, ওড টু স্কাইলার্ক রয়েছে, এরকম অনেক ওড রয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওড লিখতেন না। চলো, তো এরকম এইরকম ফরম্যাটে লেখা হচ্ছে আমাদের এই ওড, এই কবিতাটা। এবারে এই কবিতাটা যেটা আমরা পড়বো, এর যে টোনটা, ওডের যেহেতু টোনটা কিরকম হয়, নস্টালজিক, তো এই পোয়েমের যে টোন, এই পোয়েমের টোনটাও স্যাড, স্যাড টোন, মেলানকলিক টোন থাকবে। মেলানকলিক টোন, মেলানকলিক মানে কি? মেলানকলি মানে কি? না, ইটস এর লেখা নেই, ইটস এর লেখা নেই। ইংরেজি সাহিত্য শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ি। আচ্ছা, বুঝলাম। চলো, মেলানকলিক মানে স্যাড। গুড, মেলানকলিক মানে হচ্ছে স্যাড। আচ্ছা, এই পোয়েমের টোন হচ্ছে নস্টালজিক। কেন নস্টালজিক? বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ডহুড মেমোরিজ, তাই জন্য নস্টালজিক, পুরনো কথা মনে পড়ছে। যখন যদি তোকে যদি কখনো বলা হয় যে তোমার চাইল্ডহুড সম্পর্কে কিছু বলো, তুই তো নস্টালজিক হয়ে যাবি। হ্যাঁ, থমাস গ্রে, থমাস গ্রে লিখতেন, থমাস গ্রে লিখতেন। ইমোশনাল, এটার টোনটা, এটার টোনটা ইমোশনাল।
ইমোশনাল হয়ে যাবি তো? যখন এই পোয়েমটা লিখতে, যদি তোদেরকে চাইল্ডহুডের কথা বলতে বলে, ইমোশনাল হয়ে যাবি তো? যাবি? তাহলে এটার টোনটা ইমোশনালও। তাহলে এবার আমরা শুরু করি আমাদের পোয়েমটা। এটা শুরু করি, চলো। এই যে পোয়েমটা আবার ক্যাসোলিনা ট্রি, এখানে ক্যাসোলিনা ট্রিকে চাইল্ডহুডের সাথে, চাইল্ডহুডের মেমোরির সাথে তুলনা করা হয়েছে। তো ক্যাসোলিনা ট্রি মানেই হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ, ক্যাসোলিনা ট্রি মানে চাইল্ডহুড মেমোরিজ। এই পোয়েমে একটু অন্য কালার দিয়ে লিখি। হুম, আরে লিখতে পারছি না কেন? তাহলে এই পোয়েমটার যে স্পিকার রয়েছেন, তিনি তার যে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, সেই পয়েন্ট অফ ভিউতে নিয়ে এই পোয়েমটাকে ডিসক্রাইব করেছেন। তো এই পোয়েমটা কোন পারসন পয়েন্ট অফ ভিউতে লেখা? ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। স্পিকার নিজের নিজের উপলব্ধির কথা বলেছেন। চলো এবার মন দিয়ে শোনো। লাইক আ হিউজ পাইথন, পাইথন কি? পাইথন একটা বড় সড়ো আকারের সাপ। তো লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগ ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স। ম্যাম কত সালে লেখা হয়েছিল? 1881। 1881-তে পোয়েমটা 1881 সালে লেখা হয়েছিল। পয়েন্ট লিখে নে তোরা, ঠিক আছে? 1881-তে লেখা হয়েছিল, পাবলিশ হয়েছিল। হ্যাঁ, অজগর সাপ। অজগর আর পাইথনের মধ্যে একটু ডিফারেন্স আছে সম্ভবত, না মনে হয়। অজগর আর পাইথন সেম, অজগর আর পাইথন সেম। এই রে, জুলজি তো আমার বহুত কাঁচা রে, আমি বলতে পারবো না। অজগর আর পাইথন মনে হয় সেমই। আচ্ছা, পোয়েমটা প্রথমে আগে আমি পড়াবো, দেন পোয়েটিক ডিভাইসেস আগে তোদের থেকে একটু জানবো, তারপর আমি বলবো। আমি আগে আগে বলবো না, চল। তো লাইক আ হিউজ পাইথন, যেন একটা অজগর সাপের মতো। এবারে সাপ কেমন হয়? সাপের কিরকম হয় দেখো। সাপ এরকম ভাবে পাকিয়ে পাকিয়ে ওঠে তো। অজগর পাইথন, হ্যাঁ অজগরই পাইথন। হুম হুম হুম, সেম। হুম, চলো। লাইক এ হিউজ পাইথন, যেন একটা অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে, পাকিয়ে পাকিয়ে ঘুরে উঠছে। কে উঠছে সেটা আমি অবশ্যই পরে বলবো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাকিয়ে পাকিয়ে ওঠা। তোরা যারা জঙ্গল বুক দেখেছিস তো, মোংলির জঙ্গল বুক, সেখানে দেখেছিলি কা বলে একটা সাপ ছিল বড় পাইথন, মোংলিকে এরম চেপে পেঁচিয়ে 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 ধরেছিল। হ্যাঁ, কয়েলিং, উইন্ডিং মানে হচ্ছে কয়েলিং। ভেরি গুড। পাকিয়ে পাকিয়ে ওঠা। দ্য রাগড ট্রাঙ্ক, রাগড মানে কি? রুক্ষ, অমসৃণ, রুক্ষ সূক্ষ্ম যে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? গাছের গুড়ি। তাহলে কিছু একটা জিনিস কি করছে? গাছের যে অমসৃণ, রুক্ষ যে গাছের গুড়ি রয়েছে, তাতে কি করছে? ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স। ওরে তোরা প্রোগ্রামিং ছাড়, দেখেছো তো? তোমাদের পড়ানো আমি শুরু করব,
আর তারপরেই হচ্ছে ভাট তোমাদের বকা শুরু হবে। ম্যাম আগে বাংলায় সামারিটা বলে দেবো, চলো। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাফ ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স আপ টু হিজ ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স আ ক্রিপার ক্লাইম্বস। তো একটা লতানে কি করছে, একটা লতানে লতা সেটা কি গাছের গুড়িতে সাপের মতো পাক খেয়ে খেয়ে পরজীবী গাছ হয় না, পরগাছা বলে না, হ্যাঁ পরগাছা বলে না, তোমরা বায়োতে পড়েছো, বোটানিতে পড়েছো, সেই গাছগুলো কি হচ্ছে, লতানে লতা কি হচ্ছে, একটা মোটা গাছের গুড়ি দিয়ে পাক খেয়ে উঠেছে কত অবধি, একদম চূড়া অবধি, যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে। এই ক্যাসোরিনা ট্রি আসলে গাছটা কি গাছ? ক্যাসোরিনা ট্রি হচ্ছে এক ধরনের ঝাউ জাতীয় গাছ। এটা হচ্ছে এক ধরনের ঝাউ গাছ, ঝাউ জাতীয় গাছ। যেটা কিনা সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে দেখা যায়, সমুদ্র উপকূলবর্তী জায়গায় দেখতে পাওয়া যায়। তাহলে এই এমন একটা গাছ, ক্যাসোরিনা ট্রি, যেটা কিনা সমুদ্র উপকূলবর্তী জায়গাতে দেখা যায়। আরোহী লতা, হ্যাঁ মনে হয় এরকমই বলে। বায়োতে যে টার্মগুলো আছে আমার তো অতটা মনে নেই, আমি তো সেই কোন ছোটবেলায় পড়েছিলাম, এখন তো অনেক বয়স হয়ে গেল, সব ভুলে গিয়েছি, শুধু ইংলিশটুকুই মনে আছে যেটুকু নিয়ে পড়াশোনা করেছি। তো একটা লতা কি করছে, সেটাকে পাকিয়ে উঠছে। ক্লাইম্বস ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লাইভ। আর কি হয় তোরা জানিস যে পরগাছা বা পরজীবী যে উদ্ভিদগুলো হয় সেইগুলো কি করে, যে গাছকে আঁকড়ে ধরে আষ্টে পৃষ্ঠে বাঁচে, সেই গাছকে আর বাঁচতে দেয় না। কারণ তার থেকে পরগাছা বা পরজীবীর অর্থ কি, সে ওই যে অরিজিনাল যে গাছটাকে পাকিয়ে মানে উঠে বাড়ছে তার থেকে সমস্ত খাদ্য গ্রহণ করে, কারণ নিজেরা খাদ্য বানাতে পারে না। তো সেই পরগাছা কি করছে, সেই ক্রিপার কি করছে, পাকিয়ে উঠছে আমাদের এই ক্যাসোরিনা ট্রিকে, একটা ঝাউ গাছকে। যেটা কিনা যে গাছের যে কাণ্ডটা, যে গাছের যে গুড়িটা, সেটা কি ইন্টেড উইথ ডিপ স্কার্স, যেটা কিনা গভীর ক্ষত দ্বারা খোদিত। ইন্টেন্ডেড মানে কি, খোদিত, মানে গাছের গাটা এতটাই অমসৃণ যে তার গাগুলো একেবারে রাফ বার্ক হয়ে গিয়েছে, তার যে ট্রাঙ্কটা সেটা ইন্টেন্ডেড হয়ে গেছে ডিপ উইথ স্কার, যেন আঘাতের পর আঘাত পেয়ে ক্ষত পেয়ে সে যেন খোদিত হয়ে গিয়েছে। হ্যাঁ, পুষ্টি গ্রহণ করে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, যেন একদম ঝাউ গাছ কি হয়, ঝাউ গাছ ভীষণ লম্বা হয়, তো ঝাউ গাছ যেহেতু লম্বা হয় যেন মনে হচ্ছে একদমই চূড়া অবধি উঠে পড়েছে, চূড়া অবধি উঠে পড়েছে ক্রিপার গুলো, যেন তারার কাছাকাছি পৌঁছে গেছে। আর ক্রিপার মানে আমি কি বললাম, লতা। পরজীবী লতা কি করেছে, ক্লাইম্ব করেছে, আরোহণ করেছে, হুজ এমব্রাসেস বাউন্ড, যার আলিঙ্গন, শক্ত আলিঙ্গন, যার যে শক্ত, এমব্রাসেস মানে হচ্ছে আলিঙ্গন, এখানে যে আলিঙ্গনটা করেছে এত শক্তভাবে করা আলিঙ্গন, কি করছে, বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যাতে আর কোনো গাছ বেঁচে থাকতে না পারে। ইয়েস, হাইপারবোলিক, আসছি পোয়েটিক ডিভাইসেসে আসছি। নো আদার ট্রি কুড লিভ, যেন কোনো গাছ আর বেঁচে থাকতে না পারে, বাট গ্যালেন্টলি, কিন্তু খুব সাহসিকতার সাথে, দ্য জায়ান্ট, গ্যালেন্টলি মানে হচ্ছে ব্রেভলি, বাট ব্রেভলি কি হচ্ছে, দ্য জায়ান্ট। Who is the giant? That casuarina tree is the giant. That casuarina tree, that giant wears the scarf, as if it is a scarf,
স্কার্ফ মেয়েরা খুব ভালো করে জানি স্কার্ফ কি। তো সেই স্কার্ফ যেটা কিনা মাথায় গলায় জড়ানো হয়, ঠিক যেন সেই স্কার্ফের মতো করে এটাকে জড়িয়ে রেখেছে এই লতাটাকে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর যেখান থেকে থোকা থোকা ফুল ঝুলে রয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি যে একটা ক্যাসুরিনা ট্রি, যেটা কিনা পোয়েটের চাইল্ডহুড মেমোরির সাথে অ্যাসোসিয়েটেড, সেই যে ক্যাসুরিনা ট্রি, সেই ক্যাসুরিনা ট্রির গায়ে একটা ক্রিপার, একটা কিনা লতা, সেটা কিনা জড়িয়ে জড়িয়ে উঠেছে লাইক আ পাইথন, যেন একটা সাপের মতো করে জড়িয়ে উঠেছে। তো পোয়েটেসের কাছে এটা মনে হচ্ছে যেন একটা অজগর সাপ, যে কিনা একেবারে শক্ত করে আলিঙ্গন করে চেপে রয়েছে আমাদের ক্যাসুরিনা ট্রিকে, যে কিনা ক্যাসুরিনা ট্রির বদলে যদি অন্য কোনো নরম সরম গাছ হতো, সেই গাছ আর বাঁচতেই পারতো না। কিন্তু আমাদের ক্যাসুরিনা ট্রি কিরকম? আমাদের ক্যাসুরিনা ট্রি একটা জায়ান্ট, একটা শক্তপোক্ত যেন মনস্টার, একটা বিশালাকার দৈত্য, যে কিনা এটাকে অজগর সাপ নয়, যেন ওড়না, যেন স্কার্ফের মতো করে এটাকে পরিধান করে রয়েছে। আবার এদিকে পাইথন বলতে ক্রিপারকে বোঝানো হয়েছে, আবার ক্রিপারকেই স্কার্ফ বলা রয়েছে। আসছি, পোয়েটিক ডিভাইসেস সব পরে বলবো, আগে পড়িয়ে নেব তারপর। এই অবধি তাহলে পুরো ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস? খুব সুন্দর পোয়েম এটা। নেক্সট, ইন ক্রিমসন ক্লাস্টার্স। আর এই যে কি বললাম, যেখান থেকে থোকা থোকা ফুল, গুচ্ছ, ক্লাস্টার্স মানে হচ্ছে গুচ্ছ, এক গুচ্ছ লাল রঙে। ক্রিমসন কালার কিরকম? ক্রিমসন কালার হচ্ছে একেবারে লাল কালার, যাতে কিনা লাল রঙের ফুল গুচ্ছ ভরে ঝুলে রয়েছে। কোথা থেকে? অল দ্য বাউজ অ্যামং, গাছের প্রতিটা ডাল থেকে এক গোছা লাল ফুল ঝুলে রয়েছে। চলো, one all day are gathered bird and bee, যেখানে কিনা সারা দিন পাখি আর মৌমাছি যেন চারপাশটাকে ভরে রাখে। গ্যাদার্ড মানে ক্রাউডেড, ভিড় করে থাকে। কি থাকছে? বার্ড অ্যান্ড বি। কি কি থাকছে? পাখি এবং মৌমাছি, তারা কিনা, হ্যাঁ গাঢ় লাল, গাঢ় লাল, ইয়েস, লাভ, কালার অফ লাভ, ভেরি গুড, ক্রিমসন ইজ দ্য কালার অফ লাভ। যে হার্ট, এই যে হার্ট, দাঁড়া দেখিয়ে দি, এই যে হার্ট শেপ, এই যে হার্ট, এই হার্টের যে রংটা, সেই রং। চলো, কি বলছিলাম? অ্যান্ড অফট, অফট মানে হচ্ছে অফেন, অ্যান্ড অফেন অ্যাট নাইট, এবং রাতের বেলা দ্য গার্ডেন ওভারফ্লোজ, গার্ডেনটা কি হয়ে যায়? ভরে ওঠে উইথ ওয়ান সুইট সং, বা মুখরিত হয়ে ওঠে। মুখরিত, দাঁড়া, কিসের দ্বারা মুখরিত হয়ে ওঠে? উইথ ওয়ান সুইট সং দ্যাট সিম টু হ্যাভ নো ক্লোজ, একটা এমন গান যে গানটার কিনা কোনো এন্ডিং নেই, ঠিক আছে, একটা এভারলাস্টিং গান, যেন একটা সুমধুর একটা গুঞ্জনে, সুমধুর একটা মিউজিকে যেন ভরে ওঠে সেই বাগানটা রাতের বেলা, যে গানটা নেভার এন্ডিং। নেভার এন্ডিং একটা সঙ্গে ভরে ওঠে। Sung darkling from our tree while men repose,
মেন রিপোজ, যখন মানুষ কিনা সাধারণ মানুষ যখন ঘুমোয় তখন, মেন বলতে এখানে সাধারণ আমাদের মতো মানুষের কথা বলা হয়েছে। রাতের বেলা আমরা কি করি? রাতের বেলা আমরা বিশ্রাম নিই। রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা ঘুমানো। তো যখন আমরা ঘুমাই, যখন আমরা বিশ্রাম নিই, সাং ডার্কলিংস, সাং কি সাং সাং থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম, সাং ডার্কলিং, ডার্কলিং মানে হচ্ছে ডার্কনেস, অন্ধকার থেকে যেন গাছের ভেতর থেকে, গাছের আশপাশ থেকে একদম বিরামহীন ভাবে গাছের পাশ থেকে যেন মনে হচ্ছে না সুমধুর একটা মিউজিক ভেসে আসছে। পুরো পুরো যে পোয়েমটা পড়বো তার মধ্যে আমরা ভিভিড ভিজুয়াল ইমাজিনেশন বা ইমেজারি পাবো, একটা সুন্দর একটা পিকচারেস্ক একটা ডেসক্রিপশন পাবো ক্যাসরিনা ট্রি এবং তার আশপাশের যে এরিয়াটা। ঠিক আছে, চলো তাহলে রাত হলো, এবারে দেখো ভোর হচ্ছে। When first my casement is wide open thrown at dawn, যখন ভোরবেলা আমি আমার প্রথম জানলার যে কাঁচ সেটা যখন আমি খুললাম, কেসমেন্ট মানে হচ্ছে জানালা, তো যখন জানালার যে এক একটা পাল্লা হয় সেটা যখন আমি প্রথম খুললাম তখন কি হয়? My eyes delighted on its rest, চারপাশটা দেখে আমার চোখ কি হয়ে গেল? বিগলিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। আমার চোখ এত সুন্দর বিউটিফুল একটা সিনারিও দেখছে, চোখটা আমার খুবই প্লিজেন্ট ওয়েতে একটা কি হয় না, আমি 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 বাড়ি গেছিলাম, তো একটা কথা বলি, আমি বাড়ি গেছিলাম আর বাড়ি গিয়েই দেখি যে বর্ষা নেমে গেছে, আর দেখছি যে চারপাশে গঙ্গার ধার দিয়ে প্রচুর সবুজ সবুজ আর সবুজ। আমি বেরিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে, তো দেখছিলাম যে প্রচুর মানে চারপাশ পুরো সবুজে একদম ভর্তি। আর আমার বাড়ি একদম প্রপার টাউনে নয়, কলকাতার দিকে কিন্তু একদম প্রপার টাউনে নয়, তো ওই সাইডটাতে না প্রচুর গ্রিনারি দেখা যায়। মানে আমি মাঝখান দিয়ে রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছি আর চারপাশে পুরো সবুজ। মানে এখন তো ধান খেতে ধান হয় না, ধান হলেও ধানের লেন্থ অত বেশি বড় হবে না, তো চারপাশটাতে প্রচন্ড সবুজ আর সবুজ আর সবুজ, চারপাশে শুধু গাছ, আর মাঝে মাঝে রাস্তার মাঝখানে একটা করে বড় বড় গাছ রয়েছে, শেডিং ট্রিজ। তো ওই রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো এইরকম বিউটিফুল একটা, এখানে কি ডার্কলিং মানে বিটেল বোঝাচ্ছে? দাঁড়াতে একবার আমি পড়ে দেখি। ডার্কলিং মানে তো অন্ধকারই বোঝায়। আচ্ছা, সাং ডার্কলিং, আমি ভাবলাম এটা ডার্কনেস এর মিষ্টি সুন্দর। ডার্কলিং মানে যদি এটা বিটেল বোঝায় তাহলে আমাকে একটু দেখতে হবে, মনে হচ্ছে বিটেলও হতে পারে, বিটেলের সাউন্ডও হতে পারে, বিটেলের সাউন্ডও হতে পারে। আচ্ছা, আমি চেক করে লিখছি, এটা যদি বিটেলের সাউন্ড হয়, মিউজিক অফ বিটেল, বিটেলের সাউন্ডে চারপাশটা মুখরিত হয়েছে। ঠিক আছে, চলো এবারে যখন ভোরবেলা আমি যখন প্রথম জানলাটা খুললাম, ওয়াইডলি বিস্তৃত করলাম, যখন জানলাটা খুললাম তখন কি দেখলাম? ভোর হচ্ছে, এবং চারপাশের প্রকৃতি দেখে আমার চোখটা একেবারে খুব খুশি হয়ে গেল। সামটাইমস এন্ড মোস্ট ইন উইন্টার, বেসিক্যালি ইন উইন্টার টাইম, যখন শীতকালের সময় হয়, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে কি একদম চূড়ায়, মানে গাছের একদম উপরে, a grey baboon sits statue like alone, একটা গ্রে কালারের বাবুন, বাবুন হচ্ছে এক ধরনের ছোট ছোট বাঁদর, ঠিক আছে? তো বাবুন, গ্রে কালারের যে বাবুন
সে কিভাবে বসে আছে, যেন স্ট্যাচুর মতো স্থির হয়ে বসে রয়েছে। অ্যান্ড ওয়াচিং দ্য সানরাইজ, সে কিনা কি দেখছে, সূর্যোদয় দেখছে, সূর্যোদয় দেখছে দূর থেকে। ওয়াইল অন লোয়ার বাউজ, উপরের চূড়াতে বসে আছে একটা গ্রে কালারের বাবুন, আর নিচে লোয়ার বাউজ ছোট ছোট ডালে কি হয়েছে, হিজ পিউনি, পিউনি মিন্স ওর যে ছোট, পিউনি মানে হচ্ছে ছোট, অফস্প্রিংস, অফস্প্রিংস মানে হচ্ছে ছোট বাচ্চা, ওর যে বাচ্চাগুলো তারা কি করছে, লিপ অ্যাবাউট এন্ড প্লে। লিপ অ্যাবাউট মানে কি, জাম্প করা, জাম্পিং অ্যান্ড প্লেইং। তো ওর ছোট ছোট বাচ্চাগুলো কি করছে, নিচের যে ডালগুলো রয়েছে সেখানে লাফাচ্ছে আর খেলছে। হ্যাঁ, ডার্কলিং মানে তো ডার্কনেসই হবে, আমি তো সেই হিসেবেই করলাম। তো বলছিস বিটেল, এখানে ডার্কলিং বলতে বিটেল বোঝানো হয়েছে। আমিও প্রথমে একটু কানেক্ট করতে পারছিলাম না, আমি ভেবেছিলাম এটা ডার্কনেসের যে সাউন্ড, অন্ধকারের মধ্যেও যে একটা ধুন পাওয়া যায়, একটা মিউজিক পাওয়া যায়, সেটার কথাই বলা হয়েছে। আমি চেক করে দেখে নিচ্ছি একবার, ঠিক আছে? চলো, এই অবধি ক্লিয়ার? চলো পরেরটায় যাই। অ্যান্ড ফার নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এরপরে কোকিলে কি করছে, ভোর হয়েছে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, কোকিলে কি করছে, যেন দিনের আগমনী বার্তা প্রেরণ করছে, কোকিল ডাকছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস, কোকিলাস মানে হচ্ছে কোকিলা মোদি নয়, কোকিলা বেন নয়, তোরা যে একটা সিরিয়াল হতো সেই সেই কোকিলা বেনের কথা বলা হয়নি, এটা হচ্ছে কোকিল, কোকিল মানে কোকিল পাখি। হেইল দ্য ডে, যেন আগমন বার্তা ঘোষণা করছে দিনের। স্বাগত জানাচ্ছে, লিখে দিই, অত বড় করে লিখবো না। হেল মানে হচ্ছে স্বাগত জানানো। দিনকে স্বাগত জানাচ্ছে কোকিল। And to their pastures wind our sleepy cows, এবং তার পাশে আমরা কি দেখতে পাচ্ছি, পাস্টার্স, পাস্টার্স মানে কি, তৃণভূমি বা চারণ ভূমি, আর সেই চারণ ভূমি বা তৃণভূমিতে ওয়েন্ড, ওয়েন্ড মানে হচ্ছে বিচরণ করে বেড়াচ্ছে আমাদের স্লিপি কাউজ। ঘুমন্ত গরুগুলো, কিরকম আমার না তোদের সাথে রসোই মে কন থা, বলো বলো গোপী বাহু বলো। এই এই একটা কথা মনে পড়লো, এই যে সিপি কাউস যারা কি করছে, তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে, সেটার সাথে আমার কেমন জানি না তোদের কথা খুব মনে পড়ছে, মানে তোদেরকে আমি ভিজুয়ালাইজ করতে পারছি। তোরাই যে সকালবেলা মা ঘুম থেকে ডেকে দেয়, ধরে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়, বলে যা টিউশনে যা, পড়তে যা, স্কুলে যা, আর তোরা ওই ঘুমন্ত চোখে তোরা খুব ক্লান্ত ভাবে বেরিয়ে পড়িস বাড়ি থেকে, ঠিক যেরকম ভাবে এই গরুগুলো যাচ্ছে। তো একদম পুরো সেম সিমিলার, একদম একেবারে পুরো সিমিলার। দেখ তোদের সাথে মিল পাচ্ছিস কিনা তোরা। and to their pastures went our sleepy cows, একদম আমি জানি তো, একদম তোরা, পুরোপুরি তোরা। চলো তোমাদের গরু, এ বাবা তোমাদের গরু বলতে পারবো না, এটা তো একদম আস মোমেন্টস। হ্যাঁ একদম ঠিক বলেছিস। আরে আমিও ছিলাম ছোটবেলায়, আমারও কষ্ট হতো সকালবেলা ঘুম থেকে উঠে। নেহাত আমি এখন চাকরি পেয়ে গেছি, তাই আমাকে এখন সকালবেলা উঠতে হয় না, উঠে আসতে হয়, অফিসে আসতে হয়, পড়তে হয় না, মানে পড়তেও হয় কিন্তু অতটা কষ্ট পেতে হয় না, জোর করে পড়তে হয় না, তাদের পড়ানোর জন্য পড়ি, মানে এটা ভালোবেসে পড়ি। আর ছোটবেলায় তো অত্যাচারিত হয়ে পড়তাম, আমিও ছিলাম, আমিও এই লাইফটা কাটিয়ে এসেছি। पॉइंट ऑफ व्यू जहां जहां जाते हो वहां वहां बेइज्जत हो जाते हो।
কিন্তু প্রভাতকালে যে মুরগি যে দলে দলে নাচে তার সাথে তো আমি তোমাদের মিল পাচ্ছি না। তোমরা তো প্রভাতকালে উঠতে পারো না বাবা, তোমাদের তো উঠতে কষ্ট হয়। চলো আচ্ছা, and in the shadow on the broad tank cast by that whole tree so beautiful and vast. তো ইন দ্য শ্যাডো, শ্যাডো কোথায় শ্যাডোটা পড়ছে? ইন আ পন্ড, একটা পুকুরে যখন একটা ওরে উঠিস, উঠতে বাধ্য হোস, উঠি উঠতে বাধ্য হয়ে মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে, সূক্ষ্ম ডিফারেন্স না, বিস্তর ডিফারেন্স রয়েছে। জুতো ঝাঁটা লাথি খেয়ে ওঠা আর নিজের নিজের থেকে ওঠা, ডিফারেন্স। ডেকে দেয় না বাড়ি থেকে, রেগে যায়, বলে ঘুমো, হ্যাঁ এটাও করে, এটাও করে। আরে আমার তো আরো প্যাথেটিক লাইফ ছিল রে। আমার বাবা এরম করতো, মানে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছি, একদম পুরো মধ্যবিত্ত ফ্যামিলির একটা আমি মেয়ে, একদম তোদের তোরা যে লাইফস্টাইল কাটাচ্ছিস আমি সেই লাইফস্টাইল কিছু বছর আগে কাটিয়ে এসেছি। তো আমার বাবা সকালবেলা ঘরে আসতো, এসে দেখতো আমি ঘুমোচ্ছি, আমি টিউশন যাওয়ার দেরি হয়ে যাবে, আমার বাবা প্রথম কাজ ছিল মশারিটা খুলে মুখের উপর ছুঁড়ে মারা আমার, আর মা এসে ফ্যানটা অফ করে দিত, নে কত ঘুমাবে, ঘুমোতে উঠতে বাধ্য হতাম। চলো আচ্ছা, এন্ড ইন দ্য শ্যাডো, ছায়াতে কি দেখা যাচ্ছে? রিফ্লেকশন অন আ পন্ড। তো একটা পুকুরের উপরে যে রিফ্লেকশনটা পড়ছে, এত সত্যি কথা বলতে হতো না, কেন বলবো না, সেম সেম তো, সেম সেম বাট ডিফারেন্ট। একটু টাইমটা এগিয়ে গেছে আমারও, মানে খুব এগিয়ে যায়নি কিন্তু সেমই ছিল টাইম মোটামুটি। চলো, and in the shadow on the broad tank cast, গাছের যে মোটা গুড়ির যে ট্যাঙ্কের যে ছায়াটা পড়ে, ব্রড মানে হচ্ছে প্রশস্ত, গাছের গুড়ির যে প্রশস্ত যে ছায়াটা পড়ে, প্রিয়ম স্যার হনুমান বলেছে, মানস স্যার তোদেরকে মুরগি বলে, আজকে আমি গরু বলি, হ্যাঁ কি আর বলি, মানে তোরা সবই, বুঝলি তো, তোরা সবই। চলো আচ্ছা, বাই কি হচ্ছে, রিফ্লেকশন পড়ছে কোথার উপরে? পুকুরের উপরে, পুকুরটা যেন একটা মিরারের মতো কাজ করছে, আর তার উপরে যেন গাছের ছায়াটা পড়ছে। বাই দ্যাট হোল ট্রি, কিরকম গাছ? এটা একটা প্রাচীন গাছ, বৃহদাকার প্রাচীন একটা গাছ। কেমন গাছ? সো বিউটিফুল, একটা বিউটিফুল গাছ, ভাস্ট, একদম ইলাবোরেট, প্রশস্ত, বিস্তৃত একটা গাছ, যার যার ছায়া কিনা কিসের উপরে পড়ছে? পুকুরের উপরে পড়ছে। আর তার চারপাশে কি হয়ে রয়েছে? হিউমিড হয়ে রয়েছে, চারপাশটা যেন একদম বাষ্পে আচ্ছাদিত হয়ে রয়েছে, যেন there are humid all over it. দেখবি খুব ভোরবেলা কেমন একটা ধোঁয়া 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 একটা ঘোলাটে একটা পিকচার হয়ে যায় না? খুব ভোরবেলা পুকুর পাড়ে যদি কেউ কোনোদিনও যাস, আমি যদিও যাইনি, আমার কোনো আইডিয়া নেই, আমি মুভিতে দেখেছি, খুব খুব পুরোনো একটা মুভিতে আমি দেখেছিলাম, সেই পুকুর পাড়ে যদি তোরা যাস, পুকুর পাড়ে দেখবি যে গাছের চারপাশটা যেন একটা হালকা একটা মেঘের মতো একটা আস্তরণ পড়েছে, এটা কুয়াশার মতো একটা ঘোলাটে আস্তরণ পড়ে রয়েছে, এটা বাষ্প অ্যাকচুয়ালি। ভাস্ট মানে বিশাল, ভাস্ট মানে হচ্ছে বিশাল, ইয়েস। প্রশস্ত বললাম না, প্রশস্ত আর বিশাল একই। The water lily spring like snow in mast, আর হ্যাঁ foggy foggy, humid বা fog, চারপাশটাতে যেন একদম foggy foggy হয়ে রয়েছে।
ম্যাম, সব স্যার ম্যামরা আমাদের মানুষ বাদে সবই বানিয়েছে। বলে পেতিনি থাকে। ওরে চুপ কর, চুপ কর, খুব বকে ফেলছিস। এবারে কি দেখতে পাচ্ছি যে ওই যে পুকুরের মধ্যে সেখানে কি হয়েছে, ওয়াটার লিলিজ, ওয়াটার লিলি ফুল ফুটে রয়েছে, ওয়াটার লিলিজ ফুটে রয়েছে। যেন কিরকম, যেন একদম মনে হচ্ছে এমনই সাদা লিলি। শালুক ফুল জানিস তো শালুক ফুল কেমন হয়? শালুক ফুল সাদা হয়। তো সেই শালুক ফুলের মতো, সরি শালুক ফুল কেন, শালুক ফুল, ফুলের মতো লিখছি কেন, শালুক ফুল ফুটে রয়েছে। শালুক ফুলগুলো যেন কেমন দেখতে, যেন মনে হচ্ছে বরফ আচ্ছাদিত। মানে শালুক ফুলের রংটা কিরকম, এতটাই সাফেদ, এতটাই সাদা, যেন মনে হচ্ছে যেন বরফে আচ্ছাদিত, বরফের তৈরি, স্নো ইন মাস্ট, বরফ আচ্ছাদিত যেন শালুক ফুল। তাহলে রাতের বেলা আমরা জানি যে রাতের বেলা মানে ভোরবেলার দিকে শালুক ফুল ফোটে, হ্যাঁ পিঙ্কও হয়, পিঙ্কও হয়। তো শালুক ফুল ফোটে ভোরবেলা, সেই ভোরবেলাতে যেন ফুটে রয়েছে, এতটাই সাদা ধপধপ করছে, কারণ বেলা বাড়ার সাথে সাথে একটু রংটা পেল হয়ে যায়। তো যেন কি হয়েছে না, মনে হচ্ছে যেন বরফ আচ্ছাদিত হয়ে রয়েছে। এনমাস মানে আচ্ছাদিত, স্নো মানে বরফ, এনমাস মানে আচ্ছাদিত, তো বরফ আচ্ছাদিত, এনমাস মানে শুধু আচ্ছাদিত, covered। আবৃত লিখতে পারিস, আবৃত। চলো, এই অবধি বুঝতে পেরেছো তোমরা? পরেরটায় যাই। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্ট কি হয় একটা বলে দিলাম, হ্যাঁ চলো। ম্যাগনিফিসেন্স মানে কি, মানে গাছটা যে এত বৃহদাকার, গাছের যে এত মহিমা, ম্যাগনিফিসেন্স। সেই ম্যাগনিফিসেন্সের জন্য কিন্তু আমি গাছটাকে ভালোবাসি না, গাছটাকে ভালোবাসার অন্য কারণ রয়েছে, গাছটার গৌরব বা মহিমার জন্য ভালোবাসি না। গাছটা এত জাইগান্টিক, এত বৃহদাকার, তার জন্য কিন্তু ভালোবাসি না, গাছটাকে ভালোবাসি অন্য একটা কারণে। কাস্ট মানে কি, কাস্ট মানে লেয়ার বাবা, কাস্ট কোথায় ছিল, ব্রড ট্যাঙ্ক কাস্ট, কাস্ট কাস্ট মানে হচ্ছে লেয়ার। গাছের গাছের গুড়িতে যে গাছের যে কাণ্ড যে যে লেয়ারটা থাকে, লেয়ার অফ দ্য বার্ক, গাছের যে ছাল, একদম সোজা কথায় ছাল, কাস্ট মানে ছাল, গাছের ছাল। চলো, কি যেন বলছিলাম, এবার গাছটা কিন্তু আমরা গাছটার মহিমার জন্য কিন্তু ভালোবাসি না, নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ডিয়ার ইজ দ্য ক্যাসোরিনা ট্রি টু, ক্যাসোরিনা টু মাই সোল। ক্যাসোরিনাকে ভালোবাসার কারণ, ক্যাসরিনাকে ভালোবাসার কারণ, কারণ ক্যাসরিনা আমার হৃদয়ের খুব কাছের। কেন হৃদয়ের কাছে? ইটস a psychological connection, it's a psychological bonding। গাছের সাথে মানুষের সাইকোলজি, কি হলো, কি হলো, সাইকোলজিক্যাল বন্ডিং। because it is associated with the childhood memories। তো beneath it, এটার নিচে, কেন সাইকোলজিক্যাল বন্ডিং আমি কি বললাম, যেহেতু ওরা এটাতে নিচে খেলা করতো। beneath it, এটার নিচে, গাছের নিচে, we have played, আমরা খেলতাম। ছোটবেলায় হয় না, আমিও তোদের মতো সরকারি স্কুলেই পড়েছি ছোটবেলায়। তো আমার স্কুলে একটা মোটা নিম গাছ ছিল, বিশাল বড় নিম গাছ, মানে আমার বাবাদের ছোটবেলা থেকে বাবারা ওই নিম গাছটা দেখেছে। তো
যদিও নিম গাছটা স্কুলের বিল্ডিং বড় করবে বলে কেটে দিয়েছিল, আমরা তখন এইটে পড়তাম, তখন বোধহয় কেটে দিয়েছে। খুব কষ্ট হয়েছিল, এত বড় মোটা নিম গাছ, তার তলায় আমরা কি না খেলেছি। তো এখন তো সরকারি স্কুলগুলো পিকচার অনেক আলাদা হয়ে গেছে, সিনারিও আলাদা হয়ে গেছে। আমাদের সময় না অত ক্লাস টাস হতো না, সব অর্ধেকের বেশি ক্লাস ক্যান্সেল হতো। অত সুন্দর ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, স্কুলগুলো অত সুন্দর কালারফুলও ছিল না। এখন যেরকম সুন্দর সুন্দর কালার হয়ে গেছে স্কুলগুলোতে, বিল্ডিংগুলোতে, আমাদের সময় সেই আমি জানি না, আমি এখন রিসেন্টলি যখন বাড়ি গেলাম তখন দেখলাম স্কুলে একটা নতুন গেট হয়েছে, আমাদের সময় ভাঙা গেট ছিল, ঠিক আছে। এখন সুন্দর গেট হয়েছে, মনীষীদের ছবি আঁকা, সুন্দর কালার করা হয়েছে, স্কুলে একটা পার্ক হয়েছে। আমাদের সময় সব কিচ্ছু ছিল না। ছিল কি, একটা মোটা নিম গাছ, তার পাশে আমরা সাইকেল রাখতাম। আমি যদিও হেঁটে স্কুলে যেতাম, তো আমার বন্ধুরা স্কুলের ওখানে সাইকেল রাখতো। টিফিন পিরিয়ডে খেলতাম, আলু কাবলি খেতাম। আমাদের ওই ছোটবেলাগুলো না একদম অন্যরকম ছিল। মা হয়তো 2 টাকা দিল, তাও চেয়ে চেয়ে সপ্তাহে একদিন 2 টাকা পেতাম, আর সেই 2 টাকা দিয়ে আমরা আলু কাবলি খেতাম, আলু কাবলির পিকনিক করতাম, আলু কাবলি হতো, পেয়ারা মাখা হতো। কোনোভাবে সেই গেটের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে ভিড় ঠেলাঠেলি করে একটু আলু কাবলি কিনতাম। সেই যে ছোটবেলার মেমোরি। না বাবা, কোনোদিন দুর্গাপুরে আমি যাইনি। তো সেখানে খেলতাম আমরা, টিফিন খেতাম, চুরমুর, আহ, আলু কাবলি, ওই যে টাইম পিরিয়ডটা, যে একসাথে ধরাধরি খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, আহ, সেই যে করতাম, সেই সেই কথাগুলো আমার মনে পড়ছে। যখন আমি তোদের পড়াবো বলে এই পোয়েমটা পড়ছিলাম, তখন আমি ওইগুলো মনে পড়ছিল আমার। আর তারপর ধরা পড়লে টিচাররা মারও খেয়েছি রে। টিচাররা মারও খেয়েছি, মারতে মারতে আমাকে বলতো, ক্লাসের ফার্স্ট গার্ল যদি এরকম মানে কি বলবো, বদমাইশি করে বেড়ায়, তাহলে ক্লাসের বাকি মেয়েগুলো কি হবে। আমি কত মার খেয়েছি স্কুলে। এখন তো আর স্কুলের টিচাররা মারেও না তোদের ধরে। স্কুলে আমার এক ম্যাম ছিলেন, বাংলার ম্যাম, ধরে মেরে হচ্ছে কত। ছোটবেলাটা সত্যি খুব ভালো হয়। তো বিনিথ ইট উই হ্যাভ প্লেড, আর এই ক্যাসুলিনা গাছের নিচে আমরা খেলতাম থ্রু ইয়ার্স মে রোল। বছর গড়িয়ে যেত, তাও আমরা খেলতাম। তাও আমরা খেলতাম। এখন আর মারে না। হ্যাঁ, ছোটবেলায় তো আমার গার্জেন কলও হয়েছে, গার্জেন কলও হয়েছে আমার ছোটবেলায়। গার্জেন কল অবশ্য আমার আমার এগেনস্টে কেউ কমপ্লেন করার সাহস পেত না। আমি একটুখানি ক্লাসের মনিটর ছিলাম, তো গুন্ডা ছিলাম, খুব একটা কেউ হ্যাঁ, আমি ফার্স্ট গার্ল ছিলাম। ক্লাসে খুব একটা কেউ সাহস পেত না, ওখানে আমার রাজত্ব চলতো। আমার টিম ছিল একটা, ঠিক আছে, পুরো একটা টিম ছিল, ওখানে আমার রাজত্ব। কে আমার এগেনস্টে মুখ খুলবে, কারোর সাহস নেই। আমি আমি ডন ছিলাম ক্লাসের। চল। ও সুইট কম্প্যানিয়ন্স, আর আমার সেই ছোটবেলার সেই সাথীরা, সেই ছোটবেলার খেলার সেই বন্ধুগুলো, কম্প্যানিয়ন্স, সঙ্গীরা। লাভ উইথ লাভ, ইন্টেন্স লাভ, একেবারে গভীর একটা ভালোবাসা। হয় না ছোটবেলায়? বল, তোরা যাদের সাথে রান্নাবাটি খেলতিস, যাদের সাথে ধরাধরি খেলতিস, এগুলো তাদের তাদের সাথে কিরকম কিরকম বন্ধুত্ব ছিল। একদম দিল গার্ডেন গার্ডেন হো গেয়া। আর সেই পুরোনো কথাগুলো মনে পড়লে কেমন লাগে বলে। তোদের মধ্যে কারা কারা রান্নাবাটি খেলতিস বলতো? কারা কারা রান্না, ছেলেরাও খেলতো? ছেলেরা এখন এখন ম্যানলি বিহেভ করবি না, তোরাও ছোটবেলায় দিদিদের সাথে, কাজিনদের সাথে রান্নাবাটি খেলেছিস। তোরা এখন অস্বীকার করতেই পারিস, কিন্তু আমি জানি আমার ভাই কাজিন রয়েছে, আমার ভাইও খেলতো ছোটবেলায়। আমি ওকে নেল পলিশও পরিয়েছি ছোটবেলায়, এখন আর পরে না যদিও। তোরাও পড়েছিস আমি জানি, নেল পলিশও পরতিস ছোটবেলায়, রান্নাবাটিও খেলতিস দিদিদের সাথে। একদম, অনেকে খেলেছে। এই তো অনেকে খেলেছে, দই পায়ে নুদা সবাই খেলেছে, আমি জানি তো। সৃজিত, ছেলেরা রান্নাবাটি খেলে না এটাও বাজে কথা, অনেকে খেলেছে।
যাদের দিদি আছে বা বোন আছে তারা বেশি করে। রান্নাবাটি, কুমির ডাঙা, এগুলোর নাম শুনিস নি? আজকালকার দিনে ইংলিশ মিডিয়ামে এইগুলো বলে আমি একদিন ওদেরকে বলছিলাম, আমি যেহেতু অফলাইনেও পড়াই, বিদ্যাপীঠেও পড়াই, তো আমি একদিন ক্লাসে, সিবিএসই ক্লাসে আমি একদিন আলোচনা করছিলাম যে ট্যাগ গেম, যে ধরাধরি খেলা, ওরা কোনোদিনও নামই শুনিনি ধরাধরি খেলা বলে কিছু হয়। তা আমি বললাম যে যে হ্যাঁ রে, তোরা জানিস না? ওরা বলছে আমরা ট্যাগ গেম বলেই চিনি। ট্যাগ গেম মানে হচ্ছে ওই ছোঁয়াছুঁই যে খেলাটা হয়, আমরা যেটা খেলতাম ছোটবেলায়, ধরাধরি ছোঁয়াছুঁই খেলা। তো ওরা জানেই না এটার মানে। কুমির ডাঙা খেলতাম। চলো, তো পোয়েটিস কি বলছে, এই যে ক্যাসিডিনা ট্রি গাছের নিচে আমি আমার কম্প্যানিয়ন্সদের সাথে খেলতাম। আর সেখানে কি লাভড উইথ লাভ ইন্টেন্স, কাদের সাথে খেলতাম? লাভড ওয়ান, ভালোবাসার যারা সঙ্গী সাথী রয়েছে তাদের সাথে তাদের প্রতি ভালোবাসাটা কিরকম? গভীর ভালোবাসা। ফর ইউর শেকস শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আর ঠিক তোমারই জন্য, ফর ইয়োর শেক, তোমারই জন্য, তোমার বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? গাছের কথা, ক্যাসুলিনা ট্রি এর কথা। তোমারই জন্য শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এতটাই ভালোবাসার টাইমটা আমি স্পেন্ড করতে পেরেছি। চলো, Bained with your images, it shall rise in memory till the hot tears blind my eyes. আর এখন পোয়েট কোথায়? আমি তোদেরকে বললাম না যে পোয়েট তার ছোটবেলা ইন্ডিয়াতে কাটিয়েছে, পরবর্তীতে একটু বড় হয়ে যাওয়ার পরে তারা মুভ করে গিয়েছিল ইউরোপে। তো এখন ইউরোপের পোয়েট রয়েছে। আর এখন পোয়েট কি বলছে? ব্লেন্ড ইউর ইমেজেস, তোমার যে ছবিটা, তোমার যে ইমাজিনেশনে আমার আসা যে ছবিটা, সেটা কি হয়ে যাচ্ছে? ব্লেন্ড হয়ে যাচ্ছে। কিসের সাথে? মিশে যাচ্ছে, মিশে যাচ্ছে তোমার ছবির সাথে। আস্তে আস্তে সমস্ত কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে, হয় না? একটা ধর তুই শুয়ে মনে মনে ভাবছিস পুরোনো দিনের কথা, তো আস্তে আস্তে তোমার এই তো এই যে ইমেজ গুলো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে। যেমন করে আমি এখন তোদেরকে আমার ছোটবেলাকার কথা বলছি, একটার সাথে একটা পিকচার একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। আবার এটা কখন জেগে উঠবে? জেগে উঠবে যখন আমার মেমোরিতে আসবে। ইটস অ্যারাইজ, আবার জেগে উঠবে। যখন বলছি তখন একটার সাথে একটা মিশে যাচ্ছে। আবার যখন চুপচাপ শুয়ে শুয়ে একা একা ভাববো চোখ বন্ধ করে, তখন আবার এটা জেগে উঠবে ইন মেমোরি, স্মৃতিতে। এটা আবার স্মৃতিতে জেগে উঠবে। till the hot tears blind my eyes. ব্লাইন্ড বলতে কি বোঝানো হয়েছে? যেমন ধর যখন ছোটবেলাকার কথা মনে মনে ভাববি, তখন দেখবি এক ফোঁটা করে জল, কখনো খুব খুব যদি আমরা ইমোশনাল হয়ে যাই, এই যে আমি বলছিলাম টোন, টোন কিরকম? ইমোশনাল। এখানে টোন কি পাচ্ছি? ইমোশনাল টোন পাচ্ছি। এর আগেরটাতে কিরকম টোন পেলাম? নস্টালজিক টোন পেলাম। তো আস্তে আস্তে চোখ দিয়ে এক ফোঁটা করে গরম গরম চোখের জল এসে আমার চোখকে যেন ভরিয়ে দেবে। ব্লাইন্ড মাই আইস বলতে আমার যখন চোখ ভর্তি জল হয়ে যায়, একদম চোখে পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়, চোখের জলে, তখন কি হয়ে যাবে? চোখটা কি হয়ে যাবে? একদম ভরে যাবে, চোখে আর কিছু দেখতে পাবি না। সো ইট উইল কাভার্ড ইউর আইজ উইথ টিয়ার্স। তো ব্লাইন্ড বলতে এখানে ঘোলাটে হয়ে যায় কথা বলা হচ্ছে। ইট উইল কভার মাই আইজ উইথ টিয়ার। ঠিক আছে?
What is the dirge like murmur that I hear like the sea breaking on a single beach? তো কি বলছে, হোয়াট ইজ দ্য ডার্জ? ডার্জ মানে কি? ডার্জ মানে হচ্ছে শোকগান বা শোকগাথা। যেন মনে হচ্ছে শোকগাথার মতো মারমার। মারমার মানে কি? মারমার মানে কি? কে বলতে পারবে? মারমার মানে কি বলতে পারবে? কেউ বলতে পারবে? বলো দেখি। গল্প করিস না, বল মারমার মানে কে বলতে পারবে দেখি। ল্যামেন্টিং সং। ডার্জ মানে ল্যামেন্টিং সং। ইয়েস, হালকা হালকা করে বিড়বিড় করে বলা, ঠিক আছে? মারমার দ্যাট আই হিয়ার, লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ। তো যখন সমুদ্র সমুদ্র যখন কি হয়, বালির মানে এর পারে, সিঙ্গেল বলতে সিঙ্গেল বিচ, বিচ বলতে একদম নুড়ি কাকর পাথরওয়ালা যে বিচ, সেই বিচের উপরে যখন সমুদ্রের জল এসে আছড়ে পড়ে, তখন কি হয়, একটা জলের যে জলোচ্ছ্বাসের যে শব্দ, সেই জলোচ্ছ্বাসের যে শব্দটা আমরা পাই, সিঙ্গেল বিচ, কোস্টলাইন বিচ। নুড়ি পাথরযুক্ত উপকূল। তো কি বলছে, যখন সমুদ্র কি হয়, ব্রেকিং, সমুদ্রের যখন জল এসে পড়ে কোস্টলাইন বিচের উপরে, সমুদ্রের ঢেউ, কি লিখছি, সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে কোস্টলাইন বিচের উপরে, যেন ঠিক সেই রকম ভাবে একটা শোকগাথা আমার কানে আসছে। ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা কি গাছের শোকার্ত কান্না? এটা কি গাছের বিলাপ? এটা কি গাছের বিলাপ? যেন আমি শুনতে পাচ্ছি কোনো একটা আওয়াজ, সেটা কি গাছের বিলাপ? গাছ কি কাঁদছে? অ্যান্ড এরি স্পিচ, এরি বলতে কি বোঝানো হচ্ছে, দুর্বোধ্য। দুর্বোধ্য কোনো ভাষায় গাছ কি কাঁদছে? that haply to the unknown land may reach, আর যেটা কি না, ল্যামেন্ট মানে দুঃখ করা বাবা, বিলাপ করা। ল্যামেন্ট মানে দুঃখ করা বা বিলাপ করা। নো সাউন্ড আবার কোথায়? এই সবাই একটু কনফার্ম করতো সাউন্ড আসছে কিনা। দ্যাট হ্যাপলি, যেটা কিনা সম্ভবত বা ভাগ্যক্রমে এত দূরে, কত দূরে? পোয়েট কোথায় এখন? পোয়েট এখন কোথায় রয়েছে? ইউরোপে রয়েছে। যেটা কিনা আননোন ল্যান্ড মে রিচ, যেটা কিনা দূরে 7 সমুদ্র 13 নদী পার করে দূরে আমার কাছে এসে পৌঁছাচ্ছে। Unknown yet well known to the eye of faith. Ah, I have heard the wheel far, far away. এই অবধি, আগের অবধি ক্লিয়ার হয়ে গেছে? আগের অবধি ক্লিয়ার আছে কিনা বল। আর দুটো স্ট্যান্ডা, আগের অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো। চলো, unknown yet well known to the eye of faith. Ah, I have heard that wheel far, far away. আর আমি কি না একটা একটা অজানা বিশ্বাসের উপরে ভর করে সেই কান্না, সেই আর্তনাদ, গাছের যে বিলাপ, সেটা যেন আমি শুনতে পাচ্ছি বহু বহু দূর থেকে, ফার ফার, বহু বহু দূর থেকে
আমি গাছের সেই আর্তনাদ শুনতে পাচ্ছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, খুব দূরের একটা জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি। বাই মেনি শেল্টার্ড বে, বহু দূরের, যেন 7 সমুদ্র 13 নদী পার করে কোনো উপকূলবর্তী, সরি, উপসাগর পেরিয়ে, বহু সাগর উপসাগর পেরিয়ে সেই ডাক আমি শুনতে পাচ্ছি। সেই ডাক আমি শুনতে পাচ্ছি। When slumbered in his cave the water writhed and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon. তাহলে কোথায় রয়েছে পোয়েট? পোয়েট ইউরোপে, ফ্রান্সে রয়েছে, ইটালিতে থাকে। ঠিক আছে, উনি এমন একজন রাইটার, উনি ফ্রেঞ্চেও লিখতেন, উনি ইংলিশেও লিখতেন। ঠিক আছে, বাংলা বলছে কেন, ইংলিশেও লিখতেন। শোনো, তো দূরে দূরে, when slumbered, স্লাম্বার্ড মানে কি? ঘুমিয়ে থাকা। স্লাম্বার মানে হচ্ছে ঘুম, নিদ্রা। যখন ওয়াটার রেড মানে হচ্ছে জলদৈত্য। তো বলছে যে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি আ শেল্টার্ড বে, বহু সাগর উপসাগর পেরিয়ে, when the slumbered in his cave in the water red, যেখানে কিনা জলদৈত্য ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, পোল হবে। অ্যান্ড ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, এবং যখন সমুদ্রের জল তার কিনারা, শোর বলতে কি বোঝানো হয়েছে? উপকূলের যে কিনারা, উপকূলের কিনারা যখন স্পর্শ করছে, জেন্টলি কিসড, আলতো করে স্পর্শ করছে। কত দূরে? ফ্রান্স আর ইটালি। ফ্রান্স বা ইটালির যখন সমুদ্রের জল যখন ঢেউ এসে স্পর্শ করছে, বিনিথ দ্য মুন, পূর্ণালোক, পূর্ণ চাঁদের আলোয়, মানে ফুল মুন, চাঁদের আলোয়, যখন রাতের বেলা চাঁদের আলোয় যখন ঢেউ এসে স্পর্শ করছে উপকূলকে, when the earth lay transient in a dreamless soon, যখন কিনা এই পৃথিবী, হ্যাঁ, শোর মানে হচ্ছে সমুদ্র তট, এটা আরো ভালো, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছিস, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছিস। তো বলছে when earth lay transient in a dreamless soon, soon মানে যখন একটা মোহাচ্ছন্ন অবস্থা, মোহাচ্ছন্ন অবস্থা। when earth lay transient মানে কি? যখন ট্রানজেট হয়ে যাচ্ছে। ট্রানজেট মানে কি? একটার সাথে একটা মিশে যাচ্ছে। ইন এ ড্রিমলেস, স্বপ্নহীন, যেন একটা মোহচ্ছন্ন একটা অবস্থা। এই রকম রাতের বেলা যেখানে কিনা ট্রানজেট মানে হচ্ছে মিশে যাওয়া, আমি কি বলবো, ব্লেন্ড হয়ে যাওয়া, ব্লেন্ডেড। ইন এ ড্রিমলেস সুন, যখন একটা মোহচ্ছন্ন অবস্থা, একটা ঘোরের মধ্যে যেন আর্থ কি হয়ে যাচ্ছে? মিশে যাচ্ছে। And every time the music rose, before my inner vision rose from sublime. আর কি হয়ে যাচ্ছে? প্রতিটা মোমেন্টে যখন সেই মিউজিকটা উঠে আসছে, সেই শব্দটা উঠে আসছে, সেই ধুনটা উঠে আসছে, বিফোর মাই ইনার ভিশন, আমার মনের যে অন্তরালে থাকা যে ভিশনটা, রোজ ফর্ম সাবলাইম, একটা খুব উৎকৃষ্ট মানের একটা কিছু সৃষ্টি করছে, উৎকৃষ্ট মানের একটা ফর্ম, গঠন গড়ে তুলছে। দাই ফর্ম, কার ফর্ম? ফর্ম বলতে এখানে কি বলা হয়েছে? তার যে গঠন বা পিকচার। তো আমার মনের মধ্যে একটা উৎকৃষ্ট মানে তোমার ছবি গড়ে উঠছে। যখন এই মিউজিক ভেসে আসছে সেই দূরে,
তো ইমাজিন করে দেখ, কোন একটা কোস্টাল এরিয়াতে তরু দত্তের ছোটবেলার বাড়িটা ছিল, আর সেই বাড়ির পাশে কোস্টাল এরিয়াতে যে বড় গাছটা ছিল ক্যাসরিনা ট্রি, তার যে গাছের যে শব্দটা, সেটা সেই উপকূলবর্তী এরিয়াতে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে সেই শব্দটা মিশতে মিশতে কোথায় এসেছে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ইটালির সমুদ্রে এসছে, সেই ইটালির সমুদ্রে এসে তার কোস্ট লাইনে মিশে যাচ্ছে। সেই শব্দটা পোয়েটের মনের মধ্যে কি তৈরি করছে, মোহাচ্ছন্ন অবস্থা একটা ঘোরের মধ্যে পোয়েটের মনে তৈরি করছে, গড়ে তুলছে ক্যাসরিনা ট্রির দাই বলতে ইয়োর, ক্যাসরিনা ট্রির তার যে ছবি। Oh tree, as in my happy prime, I saw thee in my own loved native clime. আমি আমার ছোটবেলায় নেটিভ ক্লাইম, ছোটবেলার মাতৃভূমিতে, হোমল্যান্ডে তোমায় দেখেছিলাম। সেই ছবি এতদিন পরে, এত দূরে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ইটালিতে রাতের বেলায় আমার মনের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারছি আমি তোমার সেই ছবি। ও দাই ফর্ম, ও ট্রি অ্যাজ মাই ইন হ্যাপি প্রাইম, আমি আমার ছোটবেলার সব থেকে খুশির সময়, সব থেকে সুন্দর সময় তোমার সাথে যে কাটিয়েছি, সেই ছবিটা আমার মনের মধ্যে ভেসে উঠছে। And this is the last stanza. Let's concentrate. This one is the last stanza of this poem. Therefore I fain would consecrate a lay unto thy honor, tree, beloved of those who now in blessed sleep for a repose, dearer than life to me, alas were they. আর আমি যাদের সাথে সাথে খেলতাম তারা এখন ঘুমিয়ে রয়েছে। এটা কেমন ঘুম? এই ঘুমটা হচ্ছে চিরনিদ্রা। এই যে নিদ্রা, সেই নিদ্রাকে, সেই নিদ্রাতে থাকা অবস্থায় যারা শুয়ে রয়েছে তাদেরকে আমি কনসেক্রেট করছি আমার এই লেখা, এই এই গীতি, এই ওডটাকে, এই পোয়েমটাকে আমি উৎসর্গ করছি। কাদেরকে? যারা এখন ঘুমিয়ে রয়েছে চিরনিদ্রায়, আমার সেই ছোটবেলাকার সঙ্গী। কাদেরকে উৎসর্গ করছে এই গীতিটা, কাদেরকে উৎসর্গ করছে এই পোয়েমটা? Therefore I fain would consecrate a lay unto thy honor. তোমার অনারে, তোমার রেসপেক্টে, ট্রি beloved of those who now in bliss sleep, যারা এখন চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, যারা চির নিদ্রায় রিপোজ করছে, বিশ্রাম নিচ্ছে, তাদেরকে আমি ডেডিকেট করছি। এই লেখাটা, dearer than life to me, alas were they, তারা যদি থাকতো আজ। Mayst thou be numbered when my days are done, where deathless trees like rose in the borodale. এবারে দেখ how the poetess immortalize the casuarina tree. কিরম করে ইমর্টালাইজ করছে দেখ, অমর বানাচ্ছে। ইমর্টালাইজ মানে কি? ইমর্টালাইজ মানে অমরত্ব প্রদান করা। বলছে আমারও একদিন দিন ফুরিয়ে যাবে, যদিও ইনি সত্যিই খুব অল্প বয়সে মারা গেছিলেন, মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিলেন। তো বলছে যে মেস দাও বি নাম্বারড when my days are done, যখন আমার সময় ফুরাবে, যখন আমার সময় ফুরিয়ে যাবে। তখন কি হবে? উইথ ডেথলেস ট্রিজ, তুমি অমর হয়ে থাকবে, তুমি অমর হয়ে থাকবে।
কিভাবে অমর হয়ে থাকবে? লাইক দোজ ইন বড়ডেল। বড়ডেলের গাছে, বড়ডেল বলে একটা জায়গা রয়েছে, যে জায়গার উপরে বেস করে ওয়ার্ডসওয়ার্থ একটা পোয়েম লিখেছিলেন, দ্য ইউ ট্রি বলে। সেই ইউ ট্রির রেফারেন্স নিয়ে বলছে, যেমন করে বড়ডেলের গাছগুলো অমর হয়েছিল, যেমন করে বড়ডেল মানে হচ্ছে একটা জায়গা, সমুদ্র উপকূলবর্তী একটা এরিয়া, যেখানের উপর বেস করে ওয়ার্ডসওয়ার্থ একটা পোয়েম লিখেছিলেন, দ্য ইউ ট্রি বলে। হ্যাঁ, যেমন করে বড়ডেল অমর হয়ে আছে, সেরম ভাবে তুমিও অমর হয়ে থাকবে। Under awful branches lingered pale, fear, trembling, hope, and death, the skeleton, and the time, the shadow. And though weak the words that would thy beauty fain, of fain rehearse, may love defend thee from oblivion curse. অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। আর 22 বা 21 হবে, আমার একদম একদম অ্যাকিউরেট আমার মনে নেই, একদম অ্যাকিউরেট আমার মনে নেই। শোনো, and fear, কি বলছে, under whose awful branches lingered pale, lingered মানে ভেসে থাকা, থেকে যাওয়া। পেল মানে কি? পেল মানে বিবর্ণ। ফিয়ার, ট্রেম্বলিং, হোপ। কেমন হোপ? একটা হোপ বেঁচে থাকবে, সেই হোপটা কেমন হবে? ভয়ার্ত, ট্রেম্বলিং, কম্পনরত। হোপ আর ডেথ, আশা আর নিরাশা। কন্ট্রাস্ট আমরা পাচ্ছি, ঠিক আছে? কন্ট্রাস্ট পাচ্ছি, প্যারাডক্স পাচ্ছি এখানে। দ্য স্কেলিটন অ্যান্ড টাইম, দ্য শ্যাডো, এবং টাইমের যে বহমান সময় সেটা থেকে যাবে। অ্যান্ড দ্য উইক দ্য ভার্স, আর এই উইক ভার্স, এই যে লেখনী, এই যে লেখনী, এই যে ভার্স, এই লেখনীর মাধ্যমে that would thy beauty fain or fain rehearse, যদি তোমার বিউটি, উইলিয়াম শেক্সপিয়ারও এইভাবে ইমর্টালাইজ করেছিলেন অনেককে, উনি পার্সনকে ইমর্টালাইজ করেছিলেন। তো কি বলছে, যদিও তোমার ফিজিক্যালি বিউটি আস্তে আস্তে ফেইন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মুছে যায়, তোমার ফিজিক্যাল বিউটি যদি দুর্বল হয়ে যায়, মুছে যায়, তাও এই ভার্সের মাধ্যমে, এই লেখনীর মাধ্যমে তুমি অমর হয়ে থাকবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিয়ান কার্স। কার্স মানে কি? কার্স মানে হচ্ছে অভিশাপ। তাহলে বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে বাঁচিয়ে তুলবে। অবলিয়ান মানে কি? অবলিয়ান মানে হচ্ছে বিস্মৃতি। বিস্মৃতির অভিশাপ থেকে কেউ তোমায় ভুলবে না। ইমর্টালাইজ করা মানে কি? স্মৃতিতে রেখে দেওয়া। তো বিস্মৃতির কার্স, বিস্মৃতির যে অভিশাপ, সেই অভিশাপ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে আমার এই লিরিক, আমার এই ওড, আমার এই লেখাটা। সো এই ছিল আমাদের পোয়েম। তো এই পোয়েমের একটু পোয়েটিক ডিভাইসেস গুলো আমি আলোচনা করে দিই। দেখো, এই যে একদম প্রথমেই আসছি আমি কিসে, এই যে দেখো এখানে বলছে বড়ডেলের কথা। বড়ডেল, বড়ডেলে এখানে অ্যালিউশন ইউজ করা হয়েছে। পোয়েটিক ডিভাইসেস, প্রথমে আমি আসছি, শেষ থেকে শুরু করি এক এক করে। প্রথমে আসছি আমি অ্যালিউশন। অ্যালিউশন মানে কি? অ্যালিউশন মানে হচ্ছে পূর্বের কোনো মেমোরেবল এবং পরিচিত
ঘটনা বা পোয়েম বা প্রোজ বা হিস্টোরিক ইভেন্টের রেফারেন্স নেওয়াকে বলা হয় অ্যালিউশন। তাহলে এখানে বড়ডেলে আমরা কি রেফারেন্স পাচ্ছি? এখানে আমরা কি পাচ্ছি বড়ডেলে? বড়ডেলে অ্যালিউশন ইউজ করা হয়েছে, এটা আমরা পাচ্ছি it was mentioned in the poem Yew Trees by William Wordsworth. তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা পোয়েমে এর মেনশন ছিল, তাই অ্যালিউশন ইউজ করা হয়েছে। ইউ ট্রিজ ছিল, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি পুরো পোয়েমে সিম্বল ইউজ করা হয়েছে, সিম্বলিজম। নাও হোয়াট ইজ সিম্বলিজম? সিম্বলিজম কি? সিম্বলিজম কি? সিম্বলিজম মানে হচ্ছে কোনো কিছুকে অন্য কোনো রূপে দেখা। এখানে সিম্বলিজমে পুরো যে আমরা ক্যাসিউরিনা ট্রি পাচ্ছি, সেই ট্রিটা কিসের কিসের সিম্বল? ক্যাসিউরিনা ট্রি সিম্বল অফ, এখান থেকে এমসিকিউ দেবে কিন্তু, চাইল্ডহুড, মেমোরিজ, হোমল্যান্ড বা মাদারল্যান্ড, নেটিভ ল্যান্ডের কথা বলা হয়েছে। আর কি কি ছিল? বন্ডিং, কানেকশন, ফ্রেন্ডশিপ ইত্যাদি। সবকিছুরই প্রতিমূর্তি। সিম্বলিজম মানে হচ্ছে প্রতিমূর্তি। প্রতিমূর্তি স্থাপন করানো হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে আমি ইমেজারিতে। তোদেরকে কি বললাম আমি? পুরো পোয়েমটাই ইমেজারি। ইমেজারি কি? ইমেজারি হচ্ছে আমাদের কতগুলো সেন্স রয়েছে? আমাদের কতগুলো সেন্স রয়েছে? উই হ্যাভ 5 সেন্সেস। We can create images through these 5 senses. Hence, there are 5 types of imagery. সেই 5 টাইপস অফ ইমেজারির মধ্যে প্রথম ইমেজারি আমরা যদি বলি ভিজুয়ালাইজেশন, তো ভিজুয়াল ইমেজারি এখানে দুটোই পাবো, ঠিক আছে। এখানে দুটোই পাবো, ভিজুয়াল ইমেজারি
ভিজুয়াল ইমেজারিতে আমরা প্রচুর কালার্স এর ইউজ পাচ্ছি, যেরকম আমরা এখানে দেখলাম ক্রিমসন কালার, গ্রে বাবুন ইত্যাদি ইত্যাদি। এই যেমন এখানে দেখলাম যে গ্রে বাবুন, সানরাইজ, ক্রিমসন ক্লাস্টার্স। ভিজুয়ালাইজেশন পাচ্ছি পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এইগুলোতে আমরা ভিজুয়াল ইমেজারি পাচ্ছি। হোয়াইট লিলিজ, এইগুলোতে। আচ্ছা, ক্রিমসন ক্লাস্টার, হোয়াইট লিলিজ, আর কি যেন ছিল, গ্রে বাবুনস, পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এগুলো বইতে যে জায়গায় জায়গায় লাইনগুলো রয়েছে, আমার তো এখানে প্রচুর লাইন হয়ে গেল, পোলে আসছি, দাঁড়া বাবা। না না, পোল আজকেই করে দেবো, অল্প একটা কোয়েশ্চেন আছে। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই জায়গাগুলো মার্ক করে নিবি বইতে, আমি আমার ওখানে দাগ দেওয়ার জায়গাই নেই। এই জায়গাগুলোতে আমরা কি পেলাম, একটা ভিজুয়ালাইজেশন পেলাম। না না, এটা সেকেন্ড ক্লাস চলবে না, আর এটা সেকেন্ড ক্লাস চলবে না। আচ্ছা, আরেকটা ইমেজারি পাবো, 5টা ইমেজারির মধ্যে এখানে দুটোই পাচ্ছি আমরা, দুরকম ইমেজারি পাচ্ছি। আরেকটা হচ্ছে অডিটরি ইমেজারি, যেটা আমরা আমাদের কান থেকে পাই। বেশি তো নেই, শেষ করে দেবো 10 মিনিটে, তাই জন্য আমি আর সেকেন্ড ক্লাস নিচ্ছি না এটার। অডিটরি ইমেজারির মধ্যে কি পাচ্ছি, যেরকম কি যেন ছিল, মারমারিং সাউন্ড, মারমারিং সাউন্ড। মারমারিং কি ছিল, লাইনটা একটু দেখে নিস তো তোরা। মারমারিং সাউন্ড নাকি মারমারিং অফ আ ট্রি, এরকম কিছু একটা ছিল লাইনটা। আচ্ছা, কোকিলা জেল, কোকিলা বেন নয় কিন্তু। তাহলে আমরা কি পাচ্ছি, অডিটরি ইমেজারি, যেন মনে হচ্ছে আমরা শোনার মাধ্যমে একটা ছবি ক্রিয়েট হচ্ছে। ওরে পোয়েট, পোয়েমটা ইমেজারি না, আমাদের কাছে তো ইমাজিনেশনই আসবে না। আমরা তো নিশ্চয়ই, আমি যে তোদের এত গল্প বললাম, আমি যখন এই গল্পগুলো বলছিলাম তোদের চোখের সামনে ভেসে উঠছিল না একটা নিম গাছ, সেখানে ম্যাম খেলা করছে, খেলা করতে করতে ধাপাস করে পড়ে গেল। ইমেজিनेशन रियल ही ছিল, रियल में ही था ये, लेकिन ये पोएट के लिए रियल था, हमारे लिए इमेजिनेशन है। আমরা শুধু মনে মনে ভাবছি, এগুলোকে মনে মনে ভাবছি, আমাদের সামনে ইমেজ ক্রিয়েট হচ্ছে, আমরা তো এগুলো রিয়েলি দেখিনি না। আচ্ছা, পার্সোনিফিকেশন করা হয়েছে, কোথায় পার্সোনিফিকেশন করা হয়েছে, এখানে পোয়েমকে পোয়েট একে বলা হয়েছে না, দাই ফর্ম ও ট্রি, ট্রিকে ডাকা হচ্ছে, তাহলে ট্রিকে এখানে পার্সোনিফাই করা হয়েছে। পার্সোনিফিকেশন কি, কত নাম্বার হলো, 3 4। পার্সোনিফিকেশন কি, পার্সোনিফিকেশন হচ্ছে যখন কোনো ইনহিউম্যান অবজেক্টকে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়। when a non-living thing is given human characteristics, যেমন ও ট্রি, ও ট্রি তো ছিল, ও ট্রি, হ্যাঁ, ট্রিকে ডাকা হচ্ছে, ট্রিকে ডাকছে, ট্রি তো শুনতে পাবে না। চলো, আচ্ছা, এবার লাস্ট দুটো ইম্পর্টেন্ট মেটাফোর আর সিমিলি করিয়ে দিই,
তাহলে আমাদের এন্ড হয়ে যাবে আজকের আমাদের চ্যাপ্টার। 5 নম্বর হচ্ছে মেটাফোর। মেটাফোর মানে কি? when an object is compared with an another object, when something is directly compared with another thing, অন্য একটা জিনিসের সাথে কোনো একটা জিনিসের তুলনা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেটাফোর। মেটাফোর কাকে বলা হচ্ছে? কোনো জিনিসকে যখন কোনো কিছুর সাথে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় মেটাফোর। যেমন আমি কি বললাম, গাছকে তুলনা করা হয়েছে জায়ান্টের সাথে। একদম প্রথম স্ট্যান্জাতে চলে আসো, দ্য ট্রি ইজ কল্ড জায়ান্ট, দ্য ট্রি ইজ কল্ড জায়ান্ট। মনস্টারাস একটা দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। আবার তুলনা করা হয়েছে ট্রি ইয়েকে কি যেন বলে, আমাদের ক্রিপারকে তুলনা করা হয়েছে স্কার্ফের সাথে, এটাকে বলা হচ্ছে মেটাফোর। তাহলে তোরা বলবি ম্যাম মেটাফোর আর সিমিলির মধ্যে পার্থক্য কি? জায়ান্টের সাথে তুলনা করা হয়েছে ক্যাসোরিনা ট্রিকে, আবার স্কার্ফের সাথে তুলনা করা হয়েছে কাকে? ক্রিপারকে। তাহলে তোরা বলবি সিমিলি কি ম্যাম? সিমিলির সাথে ঠিক বলেছিস কৌস্তব, জিজ্ঞেস করেছিস, একদম গুড কোয়েশ্চেন। সিমিলির সাথে তাহলে ম্যাম পার্থক্য কি? দেখ, সিমিলির সাথে পার্থক্য এখানে সিমিলিও ইউজ করা হয়েছে। দেখ, সিমিলিতে অলওয়েজ যে দুটো কম্প্যারিজন করা হবে দুটো জিনিসের মধ্যে, সিমিলি ইজ অলসো আ কম্প্যারিজন। সিমিলি ইজ এ কম্প্যারিজন। ওয়াই? কিরকম ভাবে? দেখ, সিমিলিতে সবসময় কারোর সাথে কারো তুলনা করা হবে। আমি যদি কৌস্তবকে একটা লায়নের সাথে তুলনা করি, যদি আমি বলি কৌস্তব ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, তাহলে এই অ্যাজ শব্দটা ইউজ করা হয়েছে কৌস্তবের সাথে লায়নের তুলনা করার জন্য। তাহলে আমি কি বললাম তোকে, যে কৌস্তব ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, তাহলে কৌস্তব কার মতো স্ট্রং? লায়নের মতো স্ট্রং। আবার ধর আমি যদি বললাম যে সুমনকে, ধর আমি ধরলাম সুমনকে, আমি যদি বললাম সুমন ইজ আ লায়ন বা সুমন ইজ আ টাইগার, তাহলে আমরা সুমনকে ডাইরেক্ট টাইগার বলছি সুমন কি? সুমন একেবারে সিংহ, তাই তো? সুমন একটা সিংহ। আমি কখনো বলছি না যে সুমন সিংহের মতো। এই মতো এই শব্দটা কখন ইউজ করা হয়? যখন আমরা লাইক লিখি বা অ্যাজ লিখি। হাসির কিছু না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তো যে জায়গাতে আমরা, আরে না ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, যে জায়গাতে আমরা লাইক, অ্যাজ এইগুলোকে ইউজ করি সেই জায়গাগুলোতে সিমিলি ইউজ করা হয়। তাহলে সিমিলি ইজ অলসো আ কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, বাট দ্য কম্প্যারিজন ইজ অ্যাডেড উইথ দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। যে যে জায়গাগুলোতে লাইক, অ্যাজ দিয়ে কম্প্যারিজন করা হয় সেইটা হচ্ছে সিমিলি। সিমিলি ইজ অলসো a comparison between two dissimilar things where as or like is used to compare those things। যেখানে as আর like মতো এই কথাগুলো ইউজ করা হয় সেই জায়গাতে সিমিলি বলা হয়। যেমন আমি প্রথমেই একদম কি ছিল লাইনটা,
আরে কত এগিয়ে গেলাম, কি ছিল, লাইক আ হিউজ পাইথন। এই দেখ এখানে লাইক বলা হয়েছে, কেমন, পাইথনের মতো করে, পাইথনের মতো করে। তাহলে লাইক আ হিউজ পাইথন, লাইক আ হিউজ পাইথন। তাহলে পাইথনে সিমিলি আছে, আর স্কার্ফটাকে ডাইরেক্টলি, পাইথন লিখছি কেন, পাইথন, তোর স্কার্ফ স্কার্ফ লিখছি, ক্রিপার ক্রিপার ক্রিপার। তাহলে এখানে ক্রিপারকে পাইথনের মতো বলা হয়েছে, এই জন্য এটা সিমিলি। আচ্ছা, আবার দেখো, আবার দেখো, এই যে বললাম জায়ান্ট আর স্কার্ফ, এখানে দেখো লাইক বা অ্যাজ শব্দগুলো কোনো ইউজ করা হয়নি। কি বলা হচ্ছে, a creeper climbs in whose embrace bound no other tree could lie, but gallantly the giant wears, directly বলেছে the giant wears the scarf, যেমন করে মনে হচ্ছে জায়ান্ট স্কার্ফটাকে পরে রয়েছে, গাছ স্কার্ফ পরে রয়েছে, এখানেও পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, লিখে দি দ্বারা, giant wears the scarf। গাছ তো স্কার্ফ পরতে পারে না, তাহলে নন হিউম্যান বিং, ঠিক আছে, পলু দিচ্ছি বাবা, দাঁড়া, পলু দিচ্ছি, পলু দিচ্ছি। গাছ তো, গাছ তো, গাছ তো আর স্কার্ফ পরতে পারে না, তাই এখানে গাছকে পার্সনিফাই করা হয়েছে। আবার বলা হচ্ছে এই জায়গাটাতে, আচ্ছা এই জায়গাটাতে কি বলা হচ্ছে দেখো, the water lily spring like white snow in mast, like ইউজ করা হয়েছে। তাহলে হোয়াইট লিলিস কে গ্রামার পড়া, ইউলিসিসটা হয়ে গেলে গ্রামার করাবো। আবার কি বলা হচ্ছে, হোয়াইট লিলিস আর কম্পেয়ার্ড উইথ স্নো, তাহলে এখানেও সিমিলি ইউজ করা হয়েছে। উহ বাবা, যা লাইনটা ভুলে গেলাম। লাইক the water lilies spring like snow, আচ্ছা the water lilies তার সাথে কার তুলনা করা হয়েছে, লাইক স্নো ইমার্সড, তাহলে স্নো এর তুলনা করা হয়েছে the white water lilies এর, ঠিক আছে। আবার কি বলা হচ্ছে, গ্রে বাবুন sat like a statue, গ্রে বাবুন, sat like a statue, স্ট্যাচুর মতো করে বসে রয়েছে। এই ছিল আমাদের পোয়েটিক ডিভাইসেস, আর একটা দুটো রয়েছে, এক হচ্ছে এনজামমেন্ট, পুরো পোয়েমটাতে এনজামমেন্ট ইউজ করা হয়েছে। এই দুটো মাইনর, ঠিক আছে, মেজর এই দুটো, মেটাফর আর সিমিলি। 6-7 এনজামমেন্ট, এনজামমেন্ট হচ্ছে প্রপার পাংচুয়েশন মার্ক না থাকা। পোয়েমটাতে দেখবি প্রপার পাংচুয়েশন মার্ক দেওয়া নেই পুরো পোয়েমটা জুড়েই, পুরো পোয়েমটা জুড়ে, যেমন আমি বললাম ভিভিড ইমেজারি হয়েছে। এই দেখ অনেক জায়গাতে তোরা প্রপার পাংচুয়েশন মার্ক পারবি না, কেন, পোয়েম যাতে সুন্দর করে ফ্লোতে বলা যায় তাই জন্য। আরেকটা জায়গা পাওয়া গিয়েছে হচ্ছে হাইপারবোল, যেটা একটা কেউ বললো প্রথমে এই ক্লাসে, যে যে এই জায়গাটাতে নো ট্রিজ কুড লিভ, এমন ভাবে শক্তভাবে আবদ্ধ করে রয়েছে যাতে আর কোনো ট্রি বেঁচে থাকতে পারে না, কিন্তু কিছু কিছু ট্রি তো পরগাছা সমেত বেঁচে থাকে, সেখানে হাইপারবোল ইউজ করা হয়েছে। হাইপারবোল মানে কি, হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেট করে বলা। হাইপারবোল হচ্ছে যখন কোনো কিছুকে বাড়িয়ে বলা হয়।
যখন কোনো কিছু বাড়িয়ে বলা হয়। এই জায়গাটাতে বলা হয়েছিল নো ট্রিজ কুড লিভ, এই জায়গাতে বলা হয়েছিল। এই ছিল আমাদের পোয়েম, কমপ্লিট হলো। আচ্ছা, কটা এমসিকিউ আছে করিয়ে দিই। চলো ঝটপট করে বলে আনসার দেবে তোমরা। প্রথম, আর ক্যাসেলিনা ট্রি ইজ আ পোয়েম পাবলিশড ইন, কোন সময় ক্যাসেলিনা ট্রি পাবলিশড হয়েছিল? পাবলিশড হয়েছিল কবে? এত লম্বা যাচ্ছে কেন? অনেকটা লেন্দি করা রয়েছে নাকি? 1 মিনিট করা রয়েছে বল। দেখে নিচ্ছি, ঠিক আছে। চলো স্টপ করছি পোল, এত সময় দেওয়া তোমাদের দরকারই নেই। কি বলেছিলাম? পাবলিশ হয়েছিল 1882 সালে, অপশন ডি। দেখেছিস তোরা ভুল করেছিস, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাসুরিনা ট্রি? আমাদের ক্যাসুরিনা ট্রির এই যে পোয়েমটা 150 সেকেন্ড করা রয়েছে, বাপরে বাপ, এটা কেমন ধরনের পোয়েম? জলদি জলদি কর। ফুল স্টপ করি। It is the ode. It is an ode. Sorry, an ode. It is an ode. Ode poem. Good. বাবা, আমার নামে কে আছিস রে? অঙ্কিতা রয়। চলো নেক্সট। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই পোয়েমের স্পিকার কে? ও আচ্ছা, একটা জিনিস তোদের লিখে দিতে ভুলে গেলাম। লাস্ট যে স্ট্যান্জাটা, সেটাতে আমরা টোন পাচ্ছি একটা হোপফুল টোন। হোপফুল টোন। চলো, পোলের সময় প্রায় শেষ হয়ে এসছে। স্পিকার কে এই পোয়েমে? বক্তাকে। আ পারসন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ, যে কিনা রেমিনিসাইজ করছে, পুরনো স্মৃতি কথা চারণ করছে, তার চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, গাছের তলায় কাটানো চাইল্ডহুড মেমোরিজ এর কথা। অপশন সি। গুড। আর বাকি করাচ্ছি না। ইমা, দুটো দুটো সেম সেম এসে গেছে। আচ্ছা, দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড। পোয়েটের অ্যাটিটিউড কিরকম গাছের প্রতি? গাছের প্রতি পোয়েটের অ্যাটিটিউড কিরকম? এই তিনটেই করালাম, বাকিগুলো হোমওয়ার্ক করে নিবি তোরা, বাকিগুলো হোমওয়ার্ক করে নিবি। গাছের প্রতি কিরকম ছিল অ্যাটিটিউড? ভালোবাসার অ্যাটিটিউড, অ্যাফেকশন, ভালোবাসা। অপশন বি। ফুল স্টপ করি। ইনডিফারেন্স নেই, ইনডিফারেন্স মানে তো কোনো রিয়াকশনই ছিল না। যাই হোক, যেটা আমি বলার ছিল, লাস্ট অ্যান্সার যে টোনটা, এখানে টোনটা হচ্ছে হোপফুল, আশাবাদী, যে ইমর্টালাইজ করছে। ঠিক আছে, ফাইনাল লিডার বোর্ড দেখিয়ে দিই। ফাইনাল লিডার বোর্ড হচ্ছে সাদিয়া, মাহি, অর্পণ, ঈশিতা, দিশা, অঙ্কিতা, সুদীপা, প্রিয়া, সৃজিত, রাকা, এই কজন। বাকি যে কোয়েশ্চেন গুলো আছে হোমওয়ার্ক করে নিবি তোরা। আজকের জন্য এইটুকুই, তোদের সাথে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের জন্য এইটুকুই, ওকে।
চলো টাটা, বাই বাই, বাই।